চিঠিটা আমি মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। মিষ্টি আপুর গোটা গোটা হাতের চিঠি। আমাকে ক্ষমা করবেন আদনান ভাই, আপনার মুখোমুখি হবার সাহস আমার নেই, তাই কাপুরুষের মতো চিঠি লিখছি। আপনি চিঠিটা ছিঁড়ে ফেলবেন, নিজের কাছে রাখবেন না, কারণ এটা আপনাকে খুব কষ্ট দিবে। চিঠিটা ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কিছু কিছু কথা এমন হয় যার জন্য শব্দ অনেক ছোট হয়ে যায়। আমার কথাগুলো তেমন। আদনান ভাই, আপনি কি জানেন আপনি একজন সুপুরুষ? আপনি যেদিন প্রথম আমাদের বাড়ি এসেছিলেন, আমার কাছে আপনাকে খুব কঠোর, কাঠখোট্টা মানুষ লেগেছিল, কিন্তু আপনার শান্ত, উদাসীন, সুগভীর চোখগুলোকে আমাকে টানলো। এক অদ্ভুত শান্তি আছে জানেন তো। আপনার সাথে চোখাচোখি হলেই আমি থমকে যেতাম। এক সম্মোহনী শক্তি আমাকে বেঁধে ফেলতো। খুব নীরবেই ভালোবাসলাম আপনার চোখগুলোকে। সেদিন কলেজ থেকে ফেরার সময় আমার জুতোটা ছিঁড়ে গেল, আর সেই সময়টাতে আপনার সাথে দেখা হওয়ায় আমি খুব লজ্জা পেয়েছিলাম। আপনি আমার পায়ের দিকে চাইলেন না, বরং রিক্সা থেকে নেমে গেলেন। আমাকে বললেন রিক্সায় উঠুন, এই ভর দুপুরে হেঁটে যাওয়া ঠিক নয়। আপনার চোখগুলোতে সেদিন একটা অন্য ভাষা ছিল, আমি তা বুঝেছি। সেই ভাষাটা যখন শব্দে আমাকে জানালেন, আমি উত্তর দিতে পারিনি। আপনার ভালোবাসা পাওয়া সৌভাগ্য, অথচ দেখুন, সেই সৌভাগ্য আমার হলো না। আপনার স্বচ্ছ সৎ ভালোবাসাটা আমি গ্রহণ করতে পারছি না। আদনান ভাই, আমার আগামীকাল বিয়ে। ছেলেরা খুব বড়লোক, মা খুব খুশি এই বিয়েতে। তার থেকেও বড় কথা, ভাইয়াও খুশি। ভাইয়াকে বলার সাহস আমার নেই। আমি জানি না সে কিভাবে নিবেন। আপনাকে কেউ অপমান করুক সেটাও আমি মানতে পারবো না। সব গল্পের যে সুন্দর সমাপ্তি হবে জরুরি নয়। আপনার সাথে কোনো প্রতিশ্রুতি ছিল না, তবু একটা অদৃশ্য সুতো ছিল আমাদের মাঝে। আজ সেটাই আমি ছিঁড়ে ফেললাম। আপনি হয়তো ভাবছেন আমি স্বার্থপর, ভাবতে পারেন টাকার জন্য আপনার হাত ধরতে ভয় পাচ্ছি। হয়তো সেটাই সত্যি। আর সত্যি আমি স্বার্থপর। আজকে আমি আপনার হাত ধরলে সেটা শুধু আপনার জন্য বোঝা হবে। আপনার যে স্বপ্ন সেটা হয়তো মাঝপথে থামিয়ে আপনাকে ছুটতে হবে একটা মানুষের ভরণ পোষণের তাগিদায়। একটা সময় ভালোবাসা শেকল মনে হবে। কি প্রয়োজন? আমি আমার পরিবারের আনন্দ বেছে নিচ্ছি। আপনার হাত ধরার সৌভাগ্যটা না হয় অন্যের জন্য বরাদ্দ থাক। আপনি এখনো লড়ছেন নিজের একটা জায়গা তৈরি করার জন্য। আমি জানি একদিন আপনি অবশ্যই সফল হবেন। সেই দিনে আপনার পাশে আমি থাকবো না, কিন্তু দূর থেকে শুনলেও গর্বিত হব। আমি দোয়া করব আপনার জন্য। কখনো হার মানবেন না। আমাকে ভুলে যাবেন দয়া করে। কোনো তিক্ত অনুভূতি রাখবেন না। আমি চাই আপনার স্মৃতিতে আমি এমন এক অধ্যায় হয়ে থাক, যেটা মনে পড়লে কষ্ট নয়, বরং একটু নরম হাসি লেপ্টে থাকবে। ক্ষুদ্র সময়ের এই অধ্যায়টা যেন আপনার মনে কখনোই দাগ না কাটে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অনিয়ম করবেন না। আপনার খাওয়া দাওয়ার অনীহা খুব। এভাবে করলে অসুস্থ হয়ে যাবেন। তখন এত পড়াশোনার কি মানে থাকবে বলুন তো? আরেকটা কথা, আপনি যেভাবে ভালোবাসতে জানেন, সেই ভালোবাসা একদিন ঠিকই তার সঠিক ঠিকানা খুঁজে পাবে। ইতি, আপনার কেউ না হওয়া মিষ্টি। চিঠিটা পড়তে যে আমার মাথার উপর বিশাল বড় বাজ পড়ল। আমি হতভম্বের মতো চেয়ে রইলাম মিষ্টি আপুর বান্ধবী প্রীতি আপুর দিকে। তিনি এই চিঠি আদান প্রদানের দায়ভার নিয়েছেন। পরদিন মিষ্টি আপুর বিয়ে, শাহনেওয়াজ সাহেবের সাথে। তার হলুদের অনুষ্ঠান চলমান। কিন্তু এই সবকিছুর মধ্যে যা আমার মাথা নষ্ট করে দিচ্ছে, তা হলো মিষ্টি আদনান ভাইকে ভালোবাসেন, আর আদনান ভাই তাকে ভালোবাসেন। আদনান ভাই আমার এবং মাহমুদের শিক্ষক ছিল। আমাদের বাসায় শেষ এসেছিলেন যখন মাহমুদ আর্মিতে ভর্তি হলো। মাহমুদের জন্য তিনি একটা দামি কলম নিয়ে এসেছিলেন। আদনান ভাই নীরব, শান্ত, কঠিন ব্যক্তিত্বের মানুষ। শিক্ষক হিসেবে আমাদের সামনে তার কঠিন রূপটাকেই তিনি উন্মুক্ত রেখেছিলেন। অথচ সেই কঠিন রূপের আড়ালে একজন প্রেমিক ছিল। তা কি কল্পনা করেছিলাম? লোকটির মধ্যে কোনো খুঁত নেই, তবে অদৃষ্ট চাঁদের গায়ে কলঙ্ক আঁকেন। ঠিক তেমনি আদনান ভাই অনাথ, উপর থেকে বেকার। হাওড়া বেকারির পাশে একটা পুরানো বাড়ির চিলেকোঠায় থাকেন। সেই রংচটা ঘরে নিজের জীবনের সাথে লড়তে থাকা সেই আদনান ভাই কি শাহনেওয়াজ সাহেবের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারেন? আমি তবু হাল ছাড়লাম না। মায়া হলো। ভালোবাসা নামক নীল বিষে তো আমিও ভুগছি। তাই এই দুজনের প্রতি একটা মায়া কাজ করলো আমার। আমি মিষ্টি আপুকে যে চিঠিটা দেখাতেই তিনি একেবারে কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেলেন। ধরা গলায় বললেন, ভাবি, কাউকে বলবে না, দয়া করে কাউকে বলবে না।
আমি তার হাতটা ধরে বললাম, মিষ্টি আপু, তোমার ভাইকে বললে তিনি একটা ব্যবস্থা করবেন। ওনাকে যেমন ভাবো উনি তেমন নন। তবু আমি চাই না। তুমি তো শাহনওয়াজ সাহেবকে ভালোবাসো না, এভাবে বিয়ে হয় নাকি? তুমিও তো ভাইয়াকে ভালোবাসতে না, তুমি কি সংসার করছো না? আমরা যা চাই সবসময় কি তাই পাই? সংসার করতে ভালোবাসাটা প্রধান না। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আজকে যদি আমি বিয়েটা ভাঙি, মা খুব অপমানিত হবে। ঘর ভর্তি আত্মীয়রা হাসাহাসি করবেন। ভাইয়া হয়তো আমার মুখের দিকে তাকিয়ে রাজি হবেন, কিন্তু মা পরে ভাইয়াকে আবার ভুল বুঝবে। কি দরকার? আমি অশান্তি চাই না, তুমিও অশান্তি করো না। আমি হতাশ গলায় বললাম, আদনান ভাই একটা সময় খুব বড় কিছু হবেন, তুমি তার হাতটা ছেড়ো না। আমি জানি, এজন্যই ছাড়ছি। এখন তার পড়াশোনার সময়। সেসব ছেড়ে তিনি তখন পাগল হয়ে যাবেন আমার দায়ভারের। আমি ওনার জীবনের বোঝা হতে চাই না ভাবি। আবেগ ক্ষণিকের, বাস্তবতার গ্যাড়াকলে সে আবেগ মরে যায়। আমি তার জীবনের একটা ক্ষুদ্র অংশ। সেই ক্ষুদ্র অংশতে আমি সীমাবদ্ধ থাকতে চাই। মিষ্টি আপুর ওপর সেদিন আমার খুব রাগ হয়েছিল। তাকে খুব স্বার্থপর লেগেছিল। আদনান ভাইয়ের মতো তুখোর ব্যক্তিত্বকে তিনি ছেড়ে দিচ্ছেন। অবশ্য তার বিষাদময় মুখটা দেখে কিছু বলা হলো না। সুখী হতে চায় সবাই, সেই সুখটা যে অধরা। আমার একবার মনে হয়েছিল, যাই সাহেবকে সব বলে দিই, কিন্তু কেন যেন বলতে পারলাম না, কারণ সাহেব অত্যন্ত খুশি ছিলেন। ঘরে এসে দেখলাম তিনি গুনগুন করছেন। সাহেব আর গুনগুন, ক্যাসেট প্লেয়ারে তিনি গান ছাড়লেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বুঝলাম, বোনকে একটা ভালো পরিবারে বিয়ে দেওয়ার তৃপ্তি তার চোখে মুখে ছলকাচ্ছে। মাহমুদ আর্মিতে ভর্তি হবার পরও আমি তাকে আনন্দিত দেখেছিলাম। একটা গা ছাড়া ভাব। আমি তার পাশে দাঁড়াতেই তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ফড়িংয়ের মতো না লাফিয়ে একটু বসলেই তো হয়। সারাদিন টুই 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 টুই। আমার ওপর না হোক, নিজের ওপর কৃপা করতে কি আপত্তি? আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম অনেকটা সময়। তারপর শুধালাম, আপনাকে এত খুশি লাগছে কেন? হুতুমকে এমন হাসি খুশি দেখলে ভয় ভয় করে। তিনি আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। তারপর আমার হাত টেনে নিজের কোলে বসালেন খুব যত্নের সাথে। আমার ভারী শরীর, পেটটা নড়ল। সেই সাথে অনুভব করলাম আমার ভেতরে ছোট্ট দুষ্টুটা লাথি মেরেছে। আমি তার হাতটা ধরতেই সে আরো লাথি মারল। আমি হেসে বললাম, দেখেছেন কাণ্ড? সারাদিন সারা শব্দ থাকে না, আপনার কাছে আসতেই শুরু হয় তার দুষ্টামি। তিনি কিছু সময় আমার পেটের দিকে তাকিয়ে রইলেন, তারপর মুখ গুজলেন আমার গলায়। একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি দূর দূর মনে শুধালাম, আপনি কি এই বিয়ে নিয়ে খুব খুশি? খুশি ঠিক না, নিশ্চিন্ত। মিষ্টির শ্বশুর বাড়ি ভালো, সব থেকে বেশি ভালো শাহনওয়াজ সাহেব। লোকটা একটা জেন্টলম্যান, খুব ভালো মানুষ, চিন্তাধারা খুব স্বচ্ছ। মিষ্টিটা সুখী হবে। আমি খুব দায়মুক্ত হলাম। কিভাবে বুঝলেন স্বচ্ছ? তিনি মুখ তুললেন। ভীষণ বিরক্তি ছেয়ে গেল তার মুখে। আমার গাল একটা কামড় বসালেন। আমি আহ করে চেঁচিয়ে গাল ডলতে ডলতে বললাম, গাল জ্বালিয়ে দিলেন আমার। রাক্ষস নাকি? বেশ হয়েছে। এই আমি কি তোমার মতো গেদা? না, আপনি একটা বুদ্ধির ঠেকি। জবান তো সাপের মতো লম্বা হয়েছে, ছোবলও মারে। বেশ করেছি। আমার কথাটা শেষ না হতেই তিনি আবারও আমার গালে কামড় দিলেন। আমি তার বুকে একটা কিল বসালাম। তখন আর তাকে আমার ভয় হতো না। একই মা হতে চলেছি, সে কারণে যেন আলাদা এক সুযোগ পেয়েছিলাম তার অবাধ্য হবার। সে আমার হাত দুটো তার হাতের মধ্যে আটকে ধরলেন। চোখ গরম করে বললেন, কোল থেকে নামিয়ে দিব কিন্তু। আমি চড়ে বসেছি বলে উঠতে গেলে তিনি আমাকে বাহুডোরা আটকালেন। আমার তাকে মিষ্টি আপুর কথাটা বলা হলো না। দ্বিতীয়বারের মতো তার থেকে কথা লুকালাম। সেদিন যদি বলে দিতাম তাহলে আজ মিষ্টি আপুর জীবনটা ভিন্ন হতো। শুক্রবার আসর বাদে মিষ্টি আপুর বিয়ে হলো। আদনান ভাই এসেছিলেন। খুব শান্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন মিষ্টি আপুর দিকে। বিষণ্ণতা ছিল সেই দৃষ্টিতে। সাহেব নিজে তাকে বসে খাওয়ালেন। তিনি খুব স্বাভাবিকভাবে খেলেন। যাবার সময় আমার সাথে তার দেখাও হলো। তিনি মৃদু হেসে আমাকে বললেন, মিষ্টিকে বলো ওকে খুব সুন্দর লাগছে। তারপর তিনি চলে গেলেন। আদনান ভাইয়ের সেই চলে যাওয়াটা আমি নীরব চোখে দেখেছি। হয়তো তিনি এখন তার চলতে ওঠা চিলে কোঠায় যাবেন। একটা লম্বা ঘুম দিবেন। ঘুম ভাঙবে মধ্যরাতে। তখন আকাশে রূপালী জ্যোৎস্না। তিনি মিষ্টি আপুর চিঠিটা বের করবেন, আবার পড়বেন, হয়তো নীরবে হাসবেন,
তার অদৃষ্টের উপর। মিষ্টি আপু শ্বশুর বাড়ি চলে গেছেন। ঘরটা কেমন ফাঁকা হয়ে গেল। আমার গল্প করার সাথী চলে গেলেন। একটা বছর আমি তার সাথে কাটিয়েছি। কখনো সে আমার বড় আপু হয়েছে, কখনো বান্ধবী। সেই সত্তাটা চলে যাওয়ায় আমার মনটা খুব উদাস হয়ে গেল। বাড়িটা অস্বাভাবিক বড় লাগে। সাহেব অফিসে গেলে শুধু আমি আর মা। মাঝে মাঝে খালা শাশুড়ি আসেন বটে, কিন্তু তাও আমার একাকিত্ব কাটে না। ঘরে আমার এবং মায়ের দেখভালের জন্য একটা মেয়ে রাখা হলো। মেয়েটার বয়স 20-এর কাছাকাছি। নাম জরিনা। জরিনার এক চোখ অন্ধ। ছোটবেলায় খেলতে খেলতে ইটের উপর পড়ে গিয়েছিল। চোখে ইটের কোনা লেগে কর্নিয়া নষ্ট হয়ে গেছে। সেই থেকে সে এক চোখে দেখে না। লোকে তাকে কানা জরিনা ডাকে। মেয়েটি ঝাঁঝালো। 2 কথার পর 3 কথা বললেই তেড়ে ওঠে। মা পছন্দ করেন না, কিন্তু উপায় নেই। আমার শরীরটা শুধু খারাপই হচ্ছে। মাঝে মাঝে পেটে খুব ব্যথা ওঠে। সেই ব্যথা আমি চিৎকার করি। মা আমাকে সামলাতে পারে না। বাথরুমে যেতেও আমার মানুষের সাহায্য লাগে। তাই জরিনা ছাড়া উপায় নেই। গভীর রাতে হঠাৎ হঠাৎ আমার ঘুম ভাঙে। শ্বাসকষ্ট শুরু হয়। ঘরে একটা অক্সিজেন সিলিন্ডার এনে রাখা হয়েছিল। সাহেব তাড়াতাড়ি ওঠেন। আমার মুখে অক্সিজেন মাস্ক লাগান। আমার মনে হয় আমি বুঝি মারা যাব। একটা সময় সাহেবকে মজা করে বলতাম, আমি মরে গেলে আরেকটা বিয়ে করবেন আপনি? তিনি আমার কথা শুনে আমার দিকে মুখটা বিকৃত করে বলতেন, হ্যাঁ। আমি সত্যি সত্যি মরে গেলে আপনি আরেকটা বিয়ে করবেন? এখন বউ মরলে পুরুষ মানুষ পাগল হয়ে যায়। আমারটা আবার পোকাযুক্ত পেয়ারা। এমনি তো আধা পাগল হয়ে গেছি, তখন হব ফুল পাগল। পাগল কত কিছুই করে। ভাবছি এবার একটা কৃপাময়ী আম বিয়ে করব। যন্ত্রণা, যত সব। আমার সে কথাগুলো মনে পড়ে। আমার পাশে চিন্তিত মুখে বসে থাকা কাটা কাটা চেহারার পুরুষটাকে আমি কান্না মিশ্রিত স্বরে শুধাই, আমি কি সত্যি সত্যি মরে যাব সাহেব? তিনি আমার দিকে তাকিয়ে থাকতেন। একটু পর বললেন, তুমি একটু ঘুমাও কানন। আমি মাথা টিপে দেই। আমার তখন 8 মাস। আষাঢ়ের তখন 5 তারিখ। রাতটা আমার ব্যথায় কেটেছিল। খুব কষ্টে ঘুমিয়েছিলাম। সাহেব আর অফিসে যাননি। আমার জন্য থেকে গিয়েছিলেন। এখন আর ফজরে তোলার কড়াকড়ি তিনি করেন না। আমার ঘুম ভাঙল 11টায়। আমি খুব কষ্টে উঠে বসলাম। বাথরুমে যাওয়ার জন্য দাঁড়াতে আমার মনে হলো আমার পা থেকে গরম তরল গড়াচ্ছে। আমি পায়ের দিকে তাকাতে দেখলাম তাজা লাল রক্ত। আমি ভয়ে সিঁটিয়ে গেলাম। পেটে অসম্ভব ব্যথা শুরু হয়। ভয় যন্ত্রণায় কাতর আমি মৃতপ্রায় স্বরে সাহেবকে ডাকলাম, শুনছেন? সাহেব তখন টেবিলে বসে কাজ করছিলেন। আমার গলা তার কানে যেতেই তিনি তড়িৎ গতিতে চাইলেন। আমার রক্ত ভেজা ছায়া এবং মেক্সি দেখে তার মুখ ফ্যাকাশ হয়ে গেল। সেই প্রথম আমি সাহেবকে এতটা ভীত সন্ত্রস্ত দেখেছিলাম। সাহেবের সন্ত্রস্ত মুখটা এখনো আমার মনে আছে। শ্যামবর্ণ বিশাল দেহী প্রখরতায় ঘেরা মুখটা সেদিন কাগজের মতো সাদা আর বর্ণহীন লাগছিল। তার চোখ কাঁপছিল। ভারী স্বর কেমন খাবি খাচ্ছিল উদ্বিগ্নতায়, কুণ্ঠায়। এত কুণ্ঠিত কি আমি কখনো সাহেবকে আর দেখেছি? না, দেখিনি। পর্বতের মতো মেরুদণ্ড সোজা করে রাখা মানুষটি সেই একবারই নতজানু হয়েছিল। আমার মনে হচ্ছিল কিছু একটা আমার জীবন আর শক্তিটাকে শুষে ফেলেছে। আমার ভেতর থেকে প্রাণ নামক বিষয়টা হয়তো বেরিয়ে যাচ্ছে। যন্ত্রণায় আমি মলিন হয়ে সাহেবের কোলে ঢলে পড়লাম। রক্তে আমার নিচের অংশ ভিজে যাচ্ছে। যন্ত্রণায় কাতর স্বরে একটা প্রলাপই করছিলাম, আমার বাচ্চা, আমার বাচ্চাটাকে বাঁচান। সাহেবের ভারী স্বরটা খুব ক্ষীণভাবে কানে আসতে শুরু করলো, কানন, চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো না। আমার শরীর আর সেই কথাটা শুনতে পেল না। আমার চোখের সামনে নেমে এলো নিগুড় আধার। আমি যেন তলিয়ে গেলাম অজানা এক গহ্বরে। আমার মনে হলো আমি একটা অন্ধকার গর্তে আছি। পার্থিব কোনো শব্দ সে অন্ধকারে এসে পৌঁছাতে পারে না। আমি আশপাশ দেখলাম, বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। ক্ষণিকের জন্য মনে হলো আমি বুঝি মরে গেছি, কবরে চির নিদ্রায় শুয়ে আছি। ভাবতে আমার ভীষণ কান্না পেল। আমি চিৎকার করে কাঁদলাম। সাহেবকে ডাকলাম বারংবার, কিন্তু সাড়া এলো না। এ কোথায় এসেছি আমি? এত অন্ধকার, এত নীরব। অতঃপর ভাবলাম আমি হয়তো মরিনি। মরলে কবরের হিসেব শুরু হবার কথা, সেটা হচ্ছে না। আমি বোধহয় এমন একটা অবস্থাতে যেখানে জীবন মৃত্যুর একটা সূক্ষ্ম দড়ি আছে। দড়ি এপারে জীবন, ওপারে মৃত্যু। সত্যি বলতে আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই। আমার সাহেবের সাথে বাঁচতে চাই। লোকটা গম্ভীর, রাগী, কর্কশ ভাষী। তবু আমি তাকে ভালোবাসি।
এই মানুষটাকে ভালোবাসাটা হয়তো আমার বোকামি, তবুও তাকে ভালোবাসি। এই 8টা মাস এই মানুষটা আমাকে আগলে রেখেছে। এই 8 মাসের যাত্রাটা তো সহজ ছিল না। আমার মনে হচ্ছে তখন আমার 5 মাস চলে। আমি খাচ্ছিলাম, খেতে খেতে অরুচি হলো, গা ভাসিয়ে ভকভক করে বমি করে দিলাম। সাহেব চেয়ারে বসে পেপার পড়ছিলেন। আমি তার দিকে চাইতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমাকে আস্তে করে তুলে বাথরুমে নিয়ে গেলেন, পরিষ্কার করালেন। আমার কান্না পেয়ে গেল। এতটা কষ্ট কেন মা হবার? তখন কাজের মেয়ে ছিল না। মিষ্টি আপুকে নিজের বমির কাপড় দিতে লজ্জা করছিল। নাক টেনে টেনে বললাম, কাপড়গুলো ভিজিয়ে দিন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচে তুলছি। সাহেব এত কঠিন চোখে আমার দিকে তাকালেন, চরম একখানা ধমক দিয়ে বললেন, কৃপা করে ঘরে গিয়ে বসলে ভালো হয়। যন্ত্রণা যত সব। আমি সেই ধমকে আর থাকতে পারলাম না। সুরসুর করে গিয়ে খাটে বসলাম। উকি দিয়ে দেখলাম সাহেব আমার বমির মেক্সি, ছায়া, বিছানার চাদর সব ধুলেন। আমার সাহেবের মুখে কোনো অনীহার ছাপ ছিল না। বমির গন্ধে নাক কুঁচকালেন না। খুব সামান্য বিষয় কিন্তু না। আমার 8 মাসের যাত্রা আমি একবারের জন্য আমার বাবার বাসায় যাইনি কারণ প্রয়োজন পড়েনি। সাহেব তার সাধ্যমতো আমার যত্ন নিয়েছেন, আমার মুড সুইং সহ্য করেছেন। আমি ডাব পছন্দ করতাম বলে আমার জন্য তিনি ডাব আনতেন প্রতিদিন। একবার বলেছিলাম, আমার না ছোট ছোট গোল গোল আলু দিয়ে মুরগি ভুনা খেতে ইচ্ছে করছে। তিনি ঠিক কোথা থেকে ওই আলু জোগাড় করলেন আমার জানা নেই। ঘরে এসে সে আলুর ঠোঙা রেখে ঝাঁঝালো স্বরে বললেন, এসব অদ্ভুত আতরাঙ্গি খাবার খাওয়ার শখ যে কেন মানুষের হয় আমি জানি না। সারা ঢাকা শহর চোষা লাগলো। ধ্যাত, যন্ত্রণা। যন্ত্রণা মুখে বলল, সেদিন আমাকে তৃপ্তি নিয়ে খেতে দেখে তার কপালে সে চিন্তার রেখাটি আর দেখা গেল না। কম তো দিন হলো না আমাদের বিয়ের, আমার অভ্যাস হয়ে গেছে তার খ্যাটখ্যাটে স্বভাবের। প্রথম বিবাহ বার্ষিকীর কথাটা মনে পড়ে গেল। আমি ইনিয়ে বিনিয়ে বলেছিলাম, আজ কিন্তু তাড়াতাড়ি আসবেন, আমরা বাইরে যাব। কেন? হঠাৎ টোটো কোম্পানির ম্যানেজার হওয়ার শখ হলো কেন? নিজের অবস্থা তো লবডঙ্ক, হাঁটতে গেল জিরানো লাগে। এই অবস্থায় বাইরে ঘুরে আরো অসুস্থ হবার ফোন দিই? হ্যাঁ, তাই আসতে বলেছি, আসবেন। এত কথা বলেন কেন? আমি কথা বলি? না, আমি বলি। ঘাট হয়েছে আমার, যা বলেছি তাই শুনবেন কিন্তু। পারবো না। আমি কারোর গোলাম না, আমি নিজের মর্জির মালিক। আমি তেড়ে উঠে তার হাতে কামড়ে দিলাম। তখন আমার প্রেগনেন্সি 4 মাস চলে। তিনি হতভম্ব চোখে তাকালেন। আমি কামড়ে মাথা তুলতেই তিনি মুখ কঠিন করে বললেন, গেদা, জংলি পেয়ারা কোথাকার। যন্ত্রণা যত সব। তিনি সেদিন তাড়াতাড়ি এলেন বটে, কিন্তু আমাদের বাইরে যা হলো না। মায়ের শরীরটা বিকাল থেকে খারাপ হয়ে গেল। জ্বর টর এসে একাকার। সে অবস্থায় মাকে নিয়ে তার ছুটতে হলো ডাক্তারের কাছে। তিনি অসুস্থতা নিয়ে কোনো আপোষ করেন না। আমার মন খারাপ হলো বেশ, কিন্তু শাশুড়ি জ্বরে রেখে বিবাহবার্ষিকী পালন করার মতো নারী আমি নই। তাই আমি গিলে ফেললাম সেই মন খারাপের অনুভূতি। রাতে যখন ঘুমাতে এলাম তখন সময় 3:30। সাহেবের অফিস আছে বলে তিনি শুয়ে পড়েছিলেন, কপালে হাত রেখে চোখ বুজেছিলেন। আমি ঘরে এসে নিজের চুলগুলো খুলতে খুলতে দেখলাম ড্রেসিং টেবিলে একগাছি লাল রেশমি চুড়ি আর একটা গোলাপের মালা। আমি তার দিকে তাকালাম, তিনি নির্লিপ্ত। আমি হাসলাম, খোপাটা আবার করলাম। সেই মালা মাথায় পরলাম, রেডিওটা চালু করলাম। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুরু হলো। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? পারবে কি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে তেমন করে জানলে। সাহেব হাত সরিয়ে সরু দৃষ্টিতে চাইলেন। আমি তার দৃষ্টি উপেক্ষা করে তার পাশে শুয়ে তার বুকে মাথা রাখলাম। তিনি বিরক্তি দিয়ে বললেন, এই রাত বেরিতে কি মাথার টপ ফ্লোর গরম হয়ে গেছে? মাথায় পানি ঢালতে হবে? হ্যাঁ, ঢালতে হবে, আপনার কৃপাময় পানি। বলেই তার ঠোঁটে চুমু খেলাম। এই আমি কি না একটা সময় জমের মতো ভয় পেতাম সাহেবকে। সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, আমার চোখ জোড়া ঢেকে বললেন, কৃপা আর হবে না, এখন শুধু কৃপা করে ঘুমাতে হবে। আমি হাসলাম। এই লোকটাকে ভালো না বেশি কি করে থাকবো আমি? এই লোকটাকে ছাড়া ওই কবরে একা একাও কি করে থাকবো আমি? আমার যে ভয় করবে। আর সাহেব, তিনি তার গেদা পেয়ারাকে ছাড়া কি ভালো থাকবেন? হয়তো থাকবেন। তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা তো আমি জানি না, তবে আমি মরতে চাই না। আর আমার বাচ্চা, সে কেমন আছে? সে বেঁচে আছে তো? আমি অন্ধকারের মধ্যে ছুটতে লাগলাম, কোথাও কিছুই নজরে আসছে না। আমি ছুটছি খালি, ঠিক তখনই একটা সরু আলোর রেখা নজরে এলো। খুব ক্ষীণ,
খুব দূরে। আমি ছুটতে লাগলাম। মনে হলো আমি যদি ওই আলোর কাছে চলে যাই তবে আমি বেঁচে যাব। ওই আলোর ওপাশেই আমার সাহেব। যত আলোর কাছে যাচ্ছিলাম তত আলো ঘন হচ্ছে, অন্ধকার মিলিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শব্দ শুনতে পাচ্ছি। অনেকে কথা বলছে, অনেক কথা বলছে। আমার কান ধরে এলো। আমি ছুটতে ছুটতে একটা সময় আলোর কাছে চলে এলাম। সেই চোখ ধাঁধানো আলোতে আমার চোখ ঝলসে গেল। আমি চোখ বুজে নিলাম। যখন দ্বিতীয়বার চোখ খুললাম, নিজেকে একটা ঘরে পেলাম। নানা যন্ত্রাদি ঘেরা রুম। আমার মতো আরো রোগী আছে সেখানে। আমার মুখে মাস্ক। টুটু করে একটা যন্ত্র চলছে। নার্স আমাকে দেখতেই ডাক্তার ডাক্তার বলে চেঁচাতে লাগলেন। আমি বুঝলাম এতদিন আমার জ্ঞান ছিল না। আমি ছিলাম আইসিইউতে। একটু পর ডাক্তার আমাকে দেখতে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, কংগ্রাচুলেশনস। আমরা তো হোপ ছেড়ে দিয়েছিলাম। এটা মিরাকল ছাড়া আর কিছুই না। আপনার পরিবারের দোয়া আছে আপনার সাথে। ওয়েলকাম টু ওয়ার্ল্ড এগেন। আমি কথা বলতে পারছিলাম না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। সেই সারা দিন গেল আমার মনিটরিংয়ে। ধীরে ধীরে জানতে পারলাম আমার প্লাসেন্টা অ্যাপ্রাপশন হয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হবার কারণে আমার অবস্থা অবনতির দিকে যায়। দ্রুত আমাকে সি সেকশন করা হয়। আমার একটা মেয়ে হয়েছে। ওর ওজন 2 কেজি 300 গ্রাম হওয়ার কারণে ওকে দ্রুত ইনকিউবেটরে ঢোকানো হয়। 33 সপ্তাহের বাচ্চা। সে বাঁচবে কিনা সেটা ডাক্তার জানাতে পারলেন না। আমার অবস্থাও খারাপ হলো। প্রচুর অক্সিজেন সাপ্লাই প্রয়োজন। উপর থেকে আমি অসাড়, জ্ঞান শূন্য। ডাক্তাররা আমাকে সরাসরি লাইফ সাপোর্টে দেন। 60 ঘন্টা পর আমার সেন্স আসা শুরু করে। অবশেষে আমি চোখ মেলে তাকাই। জাগতিক দুনিয়ার সাথে নিজেকে মেশাতে আমার সময় লাগে। আমাকে 5 দিন পর বেডে শিফট করা হয়। আমার বাচ্চা তখনও ইনকিউবেটরে। তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। বেডে আসার পর আমি প্রথম আমার সাহেবকে দেখি। তিনি নাকি আইসিইউতে আমাকে দেখতে আসতেন, কিন্তু আমি তখন গভীর ঘুমে থাকতাম। ঘরে থাকার কারণে তার চেহারাটা আমার মনে নেই। সেই আইসিইউর স্মৃতিগুলো আমার মনে নেই। তাই যখন কেবিনে আসার পর আমি প্রথম সাহেবকে দেখলাম, আমি হতভম্ব হয়ে গেলাম। সেই বুদ্ধিদীপ্ত, ধারালো চোয়ালধারী লোকটা কেমন মলিন হয়ে গেছেন। দাড়ি বড় হয়ে গেছে, চুলগুলো বড্ড এলোমেলো, গায়ের শার্টটা অপরিপাটি। অথচ আমার সাহেব বড্ড পরিপাটি মানুষ। স্বাস্থ্যটা কেমন ভেঙে গেছে, চোখের দৃষ্টিটাও খুব ক্লান্ত, ম্লান। শুষ্ক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ভালো আছো? হ্যাঁ, আপনি ভালো আছেন? তিনি উত্তর দিলেন না। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার চোখ বন্ধ হয়ে এলো আবেশে। মনটা তরল হয়ে গেল। সেই তরল জমল 2 চোখে। মিষ্টি আপুর থেকে শোনা সেই আইসিইউতে থাকা বিভীষিকাময় দিনগুলোতে সাহেব তীর্থের কাকের মতো বাহিরের প্লাস্টিকের চেয়ারে বসে থাকতেন। এক বিন্দু নড়েননি। একবার ডাক পড়তো আইসিইউতে, একবার এখানে। খাওয়া দাওয়া যে কোন গ্রহের ছিল তিনি জানতেন না। মিষ্টি আপু আর শাহনেওয়াজ সাহেব আসতেন বিকালে। ওই সময়ে তিনি একটু বাড়ি যেতেন। শাহনেওয়াজ সাহেব বললেন, ইউ আর আ লাকি ওমেন ভাবি। আমি হাসলাম। আমি জানি আমি খুব লাকি, কিন্তু সেই লাকটা খুব এলোমেলো। বিকালবেলা যখন আমাকে হুইল চেয়ারে করে আমার বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম একটা কাচের বাক্সের মধ্যে আমার বাচ্চাটা রাখা। ছোট একটা তুলোর মতো মানুষ, ছোট্ট মুখ, শুভ্র বদন, লাল ঠোঁট। কি অপার্থিব সুন্দর আমার বাচ্চা। কিন্তু সেই সাথে আমার মনটা ভেঙে গেল যখন দেখলাম তার মুখে নল। তার ছোট্ট পেটটা শুধু ওঠানামা করছে একটু পরপর। আমি হু হু করে কেঁদে উঠলাম। আমার সাথে সাহেব ছিলেন। তিনি নির্লিপ্ত। তার চোখে কোনো অশ্রু নেই। তার কাঠিন্য আমাকে খুব আহত করলো। নিজের বাচ্চার এমন অবস্থায় তিনি এত নির্লিপ্ত কেন? তার দিকে চেয়ে অভিমানী স্বরে বললাম, আপনার কষ্ট হচ্ছে না? এত পাষণ্ড কেন আপনি? তিনি উত্তর দিলেন না, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো, সময় শেষের দিকে। বলেই তিনি আমাকে একরকম জোর করে বের করে আনলেন। আমি সাহেবকে দেখে খুব অবাক হলাম। তিনি এত নির্বিকার কি করে? বাবারা সাধারণত নিজের সন্তানের প্রতি পাগল থাকে, অথচ তাকে দেখলাম শুধু আমার আশেপাশেই থাকতে। আমি যদি বাবুকে দেখতে যেতাম, তখনই তিনি যেতেন। ওখানেও তিনি বাবুর দিকে চাইতেন না, অন্যদিকে চেয়ে থাকতেন। এমন পাষণ্ড রূপ কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সাহেব কোনো উত্তর দিলেন না, বরং আমাকে বললেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া শিখো। আমার রাগ হলো সাহেবের ওপর।
সেই রাগটা মারাত্মক বিষাদে পরিণত হলো যখন দুধ পাম্প করে দিচ্ছিলাম, তখন নার্স বললেন, বাচ্চা তো জন্ডিস হইছে, বেশি বেশি দোয়া করেন, মায়ের দোয়া বেশি কাজে লাগে। আমার ভেতরটা ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট হলো। আমার সার্জারি যন্ত্রণা, আমার অসুস্থতা আমি ভুলেই গেলাম। আমি দোষারোপ করলাম সাহেবকে। আপনি চাইতেন না আমার সন্তান না আসুক পৃথিবীতে। দেখুন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আজ আপনার জন্যই সব হচ্ছে। সাহেব কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি পাগলের মতো কাঁদছি, ওনার বুকে ধিম ধাম করে কিল বসাচ্ছে। তিনি নড়লেন না, কিছু বললেন না, শুধু আমাকে আগলে ধরে রইলেন। মা শব্দটির ভার আমি এতকাল না বুঝলেও ওই রাতে ঠিক বুঝতে পেরেছিলাম। আমাকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল। বাবুর অক্সিজেন মাত্রা কমে গিয়েছিল, পুরোটা শরীর হলুদ। আমার মেয়েটা হাত পা ছড়িয়ে পড়ে আছে। অনেকক্ষণ পর পর তার পেটে নড়ছে, মুখের নল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে খুব সতর্কতার সাথে। আমার বুকটা মনে হচ্ছিল ছিঁড়ে যাচ্ছে, এতটা কষ্ট। আমার ছোট একরত্তি মেয়েটা কতটা কষ্ট সহ্য করছে। আল্লাহ এই কষ্টগুলো আমাকে কেন দিলেন না? আমি নিজেকে সামলাতে পারলাম না। মুখ ঢেকে ফুঁফিয়ে উঠলাম। তখন কাঁধে স্পর্শ পেলাম আমার সাহেবের। তিনি পর্বত সিংহের ন্যায় দাঁড়িয়ে আছেন। তার মুখশ্রী কঠিন, চোখ জোড়া শুষ্ক, যেন তিনি প্রস্তুত যে কোনো অনর্থের জন্য। আমি অসহায়ের মতো জিজ্ঞেস করলাম, আমার মেয়েটা বেঁচে থাকবে তো? সাহেবের চোখ যেন কাঁপল কিঞ্চিত, কিন্তু স্বর স্বাভাবিক রেখে বললেন, যা হবার হবেই। আমাদের হাতে কিছু নেই, শুধু দোয়া করতে পারবে এটুকুই। মন শক্ত করতে হবে। কথাটা কানে যেতেই মনে হলো কেউ আমার বুকে বোথা ছুরি বসিয়ে দিয়েছে। তীক্ষ্ণ যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে গেল। এই লোকটা এত পাষাণ। অন্তত একটা সান্ত্বনা দিতে পারত। আমার পেট কাটা যন্ত্রণাও এতটা তীক্ষ্ণ ছিল না। আমি বিতৃষ্ণা নিয়ে তার দিকে চাইলাম, তারপর মুখ সরিয়ে নিলাম। আমার ব্লিডিং চলছে, নামাজ পড়ার সুযোগ নেই, কিন্তু দোয়া তো করাই যায়। নয়তো আল্লাহর কাছে হাত পেতে বসে রইব। আল্লাহ আমার আর্তনাদ কি ফিরিয়ে দিবেন? আমাদের সময় শেষ। আমি গ্লাসের ওপর দিয়ে আমার বাচ্চাটাকে একবার ছোবার চেষ্টা করলাম, তারপর ধীর পায়ে এগুলাম রুমের দিকে। আমার সাহেব আমাকে পিঠ ধরে আছেন, যেন আমি পড়ে না যাই। আমি বিতৃষ্ণা নিয়ে তাকালাম তার দিকে। কঠিন স্বরে বললাম, আমাকে ছোবেন না। তিনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, হাত সরালেন না। একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই রাতটা ভয়ঙ্কর ছিল। আমি সারা রাত শুধু দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহর কাছে আমার মেয়ের সুস্থতা চেয়েছি। সাহেব জেগেছিলেন সারা রাত। নামাজ শেষ করে নামাজের পাটিতেই তাকে ঝিম ধরে বসে থাকতে দেখলাম। তার চোখ মুখ কেমন মলিন। মধ্যরাতের দিকে আমার বাবুর শরীর আরো খারাপ হলো। অক্সিজেন অনেক কম। আমাকে ডাক্তার বললেন দোয়া করুন। আমাদের হাতে কিছু নেই। কথাটা শুনতেই আমার হাঁটু অসাড় হয়ে গেল। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধপ করে ফ্লোরে বসতেই আমার সাহেব আমাকে আঁকড়ে ধরল। বুকে মাথাটা চেপে ধরে বললেন, শক্ত থাকো, শক্ত থাকো। সেই বিভীষিকা আমার রাত কাটলো এনআইসিউর বাহিরে। আমি এক ফোঁটা নড়লাম না। বাহিরের গ্লাসে চোখ রেখে বসে রইলাম, যেন পাহারা দিচ্ছি। আজরাইল কিছুতেই যেন আমার বাচ্চার রুহ না নিতে পারে। আমার সাথে সেই সারা রাত সাহেবও দাঁড়িয়ে রইলেন। নার্স বের হতে জিজ্ঞেস করতাম, শ্বাস চলছে, শ্বাস চলছে। আমার আহাজারি আল্লাহ কবুল করলেন। ভোরের দিকে আমার বাচ্চার অক্সিজেন লেভেল স্বাভাবিক হলো। ডাক্তার জানালেন, এখন স্টেবল, চিন্তার আপাতত কারণ নেই, আরো 3-4 দিন থাকুক। জন্ডিসটা কন্ট্রোল করতে হবে। কথাটা শোনার পর আমার শরীরটা নিস্তেজ হয়ে গেল, যেন একটা বিশাল ভার নেমে গেছে। গলার কাছে আটকে থাকা, জড়ো হয়ে বসে থাকা বিষাদগুলো উবে গেল। আমার শরীরটা একটু যেন হেলে গেল। সাহেব আমাকে ধরলেন। আমি তার প্রশস্ত বুকে হেলান দিয়ে রইলাম। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো, যেন কত ঘুম জমা। ঘুম যখন ভাঙলো, দেখলাম আমি আমার কেবিনের বিছানায়। সাহেব নেই। ঘরটায় আমি একা। একা থাকতে ভালো লাগে না আমার। কেমন যেন ভয় হয়। যদি আমি সাহেবের ওপর তখন খুব অভিমান করেছিলাম, তবুও দুর্বল পায়ে হেঁটে বাহিরে গেলাম তাকে খুঁজতে। নির্লজ্জ মনটার অভ্যাস হয়ে গেছে সাহেবের। সাহেবকে দেখা গেল হাসপাতালের করিডোরে। ওখানে একটা ল্যান্ডলাইন আছে। তিনি কার সাথে কথা বলছেন। আমাকে 20,000 টাকা ধার দে, বেতন পেলে শোধ করে দিব। হাসপাতালের বিলটা জমা দিতে হবে, হাতে একটু শর্ট পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তোদের ভাবি ভালো আছে। বাবু এখনো এনআইসিউতে।
বুঝিসই তো। এখন ভালো আছে, দেখা যাক। আরে না, আমি তো রিলিজের টাইমেই নিব। তুই একটু জোগাড় করে রাখিস। ফোনটা রেখে তিনি আরেকজনকে ফোন করলেন। হ্যালো, প্রণব দা, আমাকে কিছু ধার দিতে পারবে? এখন না, 2-3 দিনের মধ্যে। 1000-20 হলে হবে। আমি আগামী মাসের বেতন পেলে চুকিয়ে দিব। হ্যাঁ, একটু বিল এসেছে। সরকারি হাসপাতালে চিকিৎসাও তো সরকারেরই মতো হতো। যে অবস্থায় ছিল একটাও বাঁচত না। টাকা তো আসবে যাবে, কয়েকটা টাকার জন্য জীবন নিয়ে তো ছেলে খেলা করা যায় না। কাননের কিছু হয়ে গেলে ওকে কোথায় পেতাম বলো? হাসপাতাল দামি, কিন্তু চিকিৎসা তো ভালো। আমি বেতনটা আসলেই দিয়ে দিব, তুমি চিন্তা করো না। আমি আর দাঁড়ালাম না, কারণ সাহেব আমাকে দেখে ফেলবেন। আমার সামনে তার দুর্বলতা ধরা পড়ে যাবে। সাহেব কাউকে তার দুর্বলতা দেখান না। বাড়ির 4টা প্রাণের যা প্রয়োজন সব তিনি বিনা অভিযোগে পূরণ করেন। কখনো বলেন না এত কেন প্রয়োজন। সেই মানুষটা এখন আমার জন্য মানুষের কাছে ধার করছেন। নিশ্চয়ই তিনি কখনো চান না আমরা কেউ এই দৃশ্য দেখি। তিনি হয়তো লজ্জা পাবেন, এই ভেবেই আমি সেখান থেকে সরে গেলাম। সাহেবের প্রতি জমে থাকা ক্ষোভগুলো ধীরে ধীরে গলে যেতে লাগলো। নিজেকে খুব তুচ্ছ মনে হলো। আমি কেন সাহেবকে বুঝি না, কেন এত ছেলে মানুষই করি। এজন্যই তিনি আমাকে ভালোবাসেন না। 5 দিন পর আমার মেয়েকে এনআইসিইউ থেকে বের করা হলো। আমার কোলে দেওয়া হলো ওই নরম শরীরটাকে। জন্ডিসের হলদেটে ভাব অনেকটা কমে এসেছিল। ডাক্তার বললেন বেশি করে বুকের দুধ খাওয়াবেন। আর ঠিক 7টা থেকে রোদ লাগাবেন, জন্ডিস চলে যাবে। আমার ডাক্তারের দিকে খেয়াল নেই। আমি দেখছি আমার তুলতুলে মেয়েটাকে। ফর্সা একটা ছোট মুখ, নাকটা বাবার মতো বোচা, ভ্রু খুব পাতলা, নেই বললেই চলে। মাশাআল্লাহ চুল হয়েছে, একেবারে ঠোঁটগুলো লাল টকটকে। একটা জিনিস খেয়াল করলাম, আমার মেয়ে দেখতে অবিকল আমার সাহেবের মতো। মনে হলো কেউ সাহেবকে কপি করে ছোট একটা ভার্সন পেস্ট করে দিয়েছে আমার কোলে। কিন্তু আমার মেয়ের মুখে সেই কাঠিন্য নেই। আমার সাহেব কোমল মনের হলে তাকে যেমন দেখাতো, আমার মেয়ে ঠিক তেমন। কি সুন্দর ঘুমিয়ে আছে শান্তভাবে। ওজন কম হয় বাবুকে একদম হাওয়ার মতো মনে হলো। এত নরম যে একটু চাপ দিলেই ভেঙে যাবে। আমাদের হাসপাতাল 6 তলা। ডাক্তার লিফট দিতে বারণ করেছে। লিফটে নাকি অক্সিজেন কম, তাই হেঁটে নামতে হবে। আমি সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি নিয়ে সিঁড়ি দিয়ে নামুন। আমার হাত কাঁপছে। এই টিকটিকির বাচ্চা আমার হাতের ফুঁকো দিয়ে পড়ে যাবে। এর থেকে যেখানে আছে ওইটাই ভালো। ক্লান্ত লাগলে ঠিক পেছনে পড়ে যাবে, আমি ধরে ফেলবো। আমার বাচ্চাকে টিকটিকির বাচ্চা বলল। কৃপাদারে হুতুমটার মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছে হলো আমার। খুব রাগী স্বরে বললাম, ও মোটেই টিকটিকির বাচ্চা না। তো কি, পেয়ারার বাচ্চা? ও মোহাইমিন সরকার এবং কানন সরকারের বাচ্চা। সাহেব বাঁকা হাসলেন যেন, চোখ সরিয়ে বললেন, হয়েছে, এবার কৃপা করে হাঁটলে ভালো হয়। পেয়ারার একটা মুখ হয়েছে, শুধু ফাও বকবক, যন্ত্রণা, যত সব। বাবুকে নিয়ে বাড়ি ফিরতে দেখলাম বাবা মা এসেছে নাতিকে দেখতে। আমার শাশুড়ি মা একটু অপ্রসন্ন হলেন। আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু আমার মেয়ে এতই খেল দেখালো যে তাকে প্রথম কোলে নিয়ে তিনি অশ্রু ছেড়ে দিলেন। নরম শরীরটা বকে দিয়ে বললেন, আমার বাড়ি অলি এসেছে। মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করলেন, নাম কি ভাবলে ভাবি? কি নামে ডাকবো আমাদের পুচুকে? আমি আর চোখে তাকালাম সাহেবের দিকে। দুষ্টু কণ্ঠে বললাম, কৃপা। আমার নাম বলার সাথে কঠিন চোখে তাকালেন সাহেব। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সবাই মুখ ভসকালো। নাম পছন্দ হয়নি। মাঝে সাহেব ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার কানে গম গমে স্বরে বললেন, হাসপাতাল থেকে ফিরতেই পেয়ারার ব্রেইনের পোকাগুলো নাচানাচি শুরু করেছে। ঘরে আসা হোক কৃপা করে, নিজের হাতে ব্রেন পরিষ্কার করব। মা হওয়া বলা সোজা, কিন্তু এই বিশাল দায়িত্বে আমি খাবি খেলাম। ছোট একটা মেয়ে আমার, কিন্তু তার গলা একটা ট্রান্সজিস্টর। ক্ষুধা লাগুক আর না লাগুক, তার কাজ হলো কান্না করা। শুধু কান্না নয়, একটা চিৎকার দিয়ে মহোদয় একেবারে লাল হয়ে যেতেন। শ্বাস আটকে ফেলতেন, নিঃশ্বাস নিতেন না। আমার কলিজায় তখন কামড় লাগতো। ধীরে ধীরে আয়ত্ত হলো এটা আমার মেয়ের কান্নার ধরন। আমি তাকে যখন বলতাম, শ্বাস নাও, শ্বাস নাও, সে শ্বাস নিত। সাহেব মুখ উচকে বললেন, খুব বুঝে কথা। তো আপনি শান্ত করুন। সাহেব ইতস্তত করতেন। তিনি কৃপাকে কোলে নিতেন না, পাশে দাঁড়িয়ে দেখতেন শুধু। এমন বাবা আমি কখনো দেখিনি। সাধারণত মেয়ের বাবাগুলো আহ্লাদি হয়, কিন্তু সাহেবের মধ্যে আহ্লাদের ছিটে ফোঁটাও থাকতো না।
মা যখনই বলতো কোলে নে একটু, তিনি একটু খসখসে স্বরে বলতেন, ঘাড় শক্ত হোক, কোলে নিলেই ভেঙে যাবে তো। আবার বলতেন, যেভাবে তোমরা কাঁথা দিয়ে মুড়ে রাখো, আমার মনে হয় কাঁথার ভেতর থেকে টুপ করে পড়ে যাবে। কি অদ্ভুত কথা! কৃপাকে তাই তিনি একটিবার কোলে নিতেন না, শুধু তাকিয়ে থাকতেন ওর দিকে। ও আচ্ছা, আমার মেয়ের ভালো নাম, কিন্তু কৃপা না, ওর নাম মুশফিকা বিনতে মুহাইমিন। মুশফিকা শব্দের অর্থ কৃপা। সবাই তাকে নানা নামে ডাকে, কেউ পুচু, কেউ বাড়িওয়ালি, আর আমি আড়ালে ডাকতাম কৃপা। আমার সাহেবের কৃপার ফল কিনা। কৃপা দেখতে যেমন সাহেবের মতো, স্বভাবও সাহেবের ডুপ্লিকেট। সারাদিন তার কাজ কান্না করা, তাও যে সে কান্না না, বাড়ি কাঁপিয়ে চিৎকার করে কান্না। প্রথম 10-12 দিন যা একটু ঘুমাতো, এরপর থেকে তার চোখে ঘুম নেই। এদিকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমার কোল থেকে কারোর কোলে যাবে না। আমি যে একটু বাথরুমে যাব তার জো নেই। কেউ কোলে নিলে হিড়িক উঠিয়ে কাঁদতো, যেন মানুষটা তাকে মেরেছে। আমি কোল থেকে বিছানায় শোয়ালে ঠোঁটটা ফুলিয়ে একটা চিৎকার করত। সেই চিৎকারে পুরো ঘর মাথায়, কেউ থামাতে পারতো না। আমি দুধ খাওয়ালে একটু শান্ত হতো। এই সময় আমার সহযোগী ছিল দুজন, মিষ্টি আপু আর জরিনা। জরিনা খ্যাটখেটে স্বভাবের, কিন্তু বাচ্চা কাচ্চা পালায় সে খুব পারদর্শী। আমি কৃপাকে দুধ খাওয়াতে পারতাম না। নিপল ওর মুখে ঢুকাতে খুব যন্ত্রণা হতো। জরিনাই আমাকে শিখিয়ে দিয়েছিল। যদিও ঝামটি দিয়ে কথা বলতো, এত বড় মাতারি কিন্তু বাচ্চারে দুধ খাওয়াইতে জানে না। অমনে দুধ খাইলে তো ওর পেটে যাইব খালি পানি, তখন বারবার মুতবে, বেশি করে ঢুকাইতে হয়। ঝামটি মারলেও সে আমার কাজ ছাড়া হতো না। একে সিজারের যন্ত্রণা, উপর থেকে কৃপার মা ঘেঁষা স্বভাব। জরিনা ছাড়া আমি অন্ধ প্রায়। কৃপাকে গোসল করাতে পারতাম না। জরিনাই আমাকে সাহায্য করত, আর রান্না বান্না করতো মিষ্টি আপু। শাহনওয়াজ সাহেব সকালে মিষ্টি আপুকে দিয়ে যেতেন, আর রাতে এসে নিয়ে যেতেন। মিষ্টি আপুকে তিনি প্রচুর ভালোবাসতেন। একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি সুখী তো আপু? উনি খুব ভালো মানুষ ভাবি, ওনাকে ঠকানোটা অন্যায় হবে। আমার খুব খুশি লাগলো। এই মানুষটার সুখ আমি সর্বদা কাম্য করি। আমার মিষ্টি আপু সুখে থাকুক। আমার সাহেবটাও যদি ভালো মানুষ হতেন। এর মধ্যে বাঁধলো বিপদ। আমার সেলাই ইনফেকশন হলো। সেই থেকে এক রাতে তীব্র জ্বর। আমি চোখ খুলতে পারছি না। গায়ে তীক্ষ্ণ ব্যথা, মনে হচ্ছে কেউ পিটিয়েছে। সেই যন্ত্রণায় আমি বেহুশ প্রায়। চোখের দৃষ্টি ঝাপসা। এদিকে কৃপা গলা ছেড়ে চিৎকার। লাল লাল ঠোঁট ফুলিয়ে কি কান্না মেয়ের! আমি শুনছি, কিন্তু তাকে কোলে তোলার শক্তি নেই। এদিকে সাহেব বললেন বিপাকে, কাকে সামলাবেন? প্রতি রাতে আমি কৃপাকে বুকের ওপর নিয়ে ঘুমাই। সারা রাত মাঝে মাঝে হাঁটি যেন মেয়ে ঘুমায়। আজ কে মেয়েকে কোলে নিবে? হঠাৎ আবছা চোখে দেখলাম সাহেব কৃপাকে কোলে নিয়েছেন, সোজা করে ঘাড়ে নিয়েছেন, বিড়বিড় করে সূরা পড়ছেন আর হাঁটছেন। কৃপার কান্না ধীরে ধীরে থামলো। একটা সময় আমার তেজি জেদি মেয়ে বাবার কোলে ঘুমিয়ে গেল। সাহেব তখন নরম গলায় বললেন, তুই তো দেখছি একেবারে মায়ের ডুপ্লিকেট। স্বভাব একদম মায়ের মতো, দেশি পেয়ারা মার্কা, শুধু সাইজটা মায়ের থেকে ছোট। তোর মা হলো গেদা পেয়ারা পার্ট 1, আর তুই পার্ট 2। সেদিন কিছু একটা বদলালো। যে সাহেব শুধু মেয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইতেন, সেই সাহেবের চোখের মনি হলো আমার মেয়ে, তার পেয়ারা পার্ট 2। আমার মেয়ে মুশফিকা বিনতে মুহাইমিন ওরফে কৃপা। এই মানবিক জীবনে মাত্র দুটো প্রাণীর পাত্তা আছে। অন্তত 3 মাস অবধি তাই ছিল। সেই দুই প্রাণী ব্যতীত কারোর কোলে যেত না সে। কেউ আহ্লাদ দেখিয়ে কোলে তুলতেই সে তার রূপ দেখাতো। মানুষটি লজ্জা পেয়ে কৃপাকে ফেরত দিত। যে দুই প্রাণীর এই মানবী থাকতেন, সেই দুই প্রাণী হলাম আমি এবং সাহেব। সাহেবের এন্ট্রি যদিও পরে হয়েছে, কিন্তু রক্তের টান। বাবা বলতে মেয়ে পাগল। আর সাহেবও তার দেশি পেয়ারা পাট্টুকে আদরের সোহাগে মুড়িয়ে রাখার চেষ্টা করেন। তিনি তাকে আহ্লাদ করতে পারেন না, কিন্তু মেয়ে ঠিক বাবার আহ্লাদ কেড়ে নেয়। সাহেব অফিস থেকে ফিরতেই যখন তার ভারী স্বর শুনতো, উ উ উ করে একটা ন্যাকা কান্না শুরু হতো। নাকটা ফুলিয়ে নিচের লাল ঠোঁটটা বাঁকিয়ে উল্টিয়ে এমন একটা আহ্লাদে কান্না করত, যে বাবা নিতে বাধ্য। এত ঢং তো আমিও করতাম না। আর মেয়ের এমন ঢং দেখে সাহেবকে তাড়াহুড়ো করে তার শুধু হাতটা ধুয়ে ঘামের কাপড় সমেত তাকে কোলে নিতে হতো। তিনি হাঁটতেন আর বলতেন, তুই কি জানিস তুই তোর মায়ের মতো নখটা একটা আস্ত যন্ত্রণা।
আমার মেয়ে বাবার ঘাড়ে মাথাটা রেখে জবাব দিত, উ উ। আমি দেখতাম আর মনে মনে বলতাম, ঠিক হয়েছে, একদম আল্লাহর বিচার। মা হবার ভার আমার শরীরে প্রকটভাবেই দেখা গেল। বাসায় আসার কিছুদিনের মধ্যে আমার সেলাই ইনফেকশন হলো। সেই থেকে 3 দিন জ্বরে ভুগলাম। সেই 3 দিন বিনোদনের শেষ ছিল না। আমি বিছানা থেকে উঠতে পারি না। সাহেব আবার অফিস ছুটি নিলেন। আমি মিনমিনিয়ে বললাম, মাকে ডাকি, মিষ্টি আপু তো আছেনই, মা কৃপাকে সামলাবে। সাহেব হুঙ্কার ছাড়লেন, আমার মেয়ে আমি সামলাবো। বেশ সামলাক, আমার কি। মেয়ে কেমন ধানি লঙ্কা বাবাও টের পাক। আমার তো মাজা ব্যথা হয়ে গেছে। মেয়ে তার আসল রূপ দেখালো। সকাল থেকে শান্ত থাকলো, যে তাকে গোসলে নেওয়া হলো অমনি সে কি চিৎকার। গোসল করাতে নিয়ে গিয়েছিল সাহেব এবং জরিনা। জরিনা এবং সাহেব দুজন দুজনকে দেখতে পারেন না। জরিনার ভাষ্য, আমি বিশ্ব গাধা বিধায় সাহেবের ঘর করি। এই লোকের ঘর হাসিনাও করবে না। তাই তাদের মধ্যে শীতল যুদ্ধ আগ থেকেই চলমান। গোসলের সময় কৃপাকে সাহেবের কোলে দিয়ে জরিনা খ্যাটাং করে বলল, শুধু ওরে ঝুলায় রাখবেন, পানি আমি দিমু। ঝুলায় রাখবো মানে? আমার মেয়ে কি মুরগি নাকি? এই শুদ্ধ করে কথা বলো। এত কথা কনকে? কইছি যে এটা হেইয়া করেন, নয়তো আমি জামুগা। নিজে নিজে করেন গোসল। এদিকে মেয়ে হাত পা ছুড়ে কি চিৎকার। পানি তার একদম অপছন্দ। পানি ছোঁয়ালে সে এমন ভাবে কাঁদে যেন তাকে কেউ মারছে। পানির গামলাতে নামাতে সে পায়ে ভর দিয়ে উপর দিয়ে লাফ দিচ্ছিল। সাহেব খুব নাকানি চুবানি খেলেন। কিভাবে মেয়েকে ধরে রাখবে বুঝতে পারলেন না। জরিনা এদিকে খ্যাক খ্যাক করে উঠল, করেন কি? হয়তো পানিত পড়বো। উল্টান উল্টানো রে, পিঠে পানি দিব। আরে করেন কি, পানি খায়ে ফেলবে তো। সাঁতার শিখানোর তো দরকার নেই। সাহেব ছটফটে মেয়েকে সামলাতে যেয়ে প্রায় ফেলেই দিচ্ছিলেন। জরিনা কোনো মতে গোসল করিয়ে ঝামটি মেরে বললেন, আপনার মতো অকম্মা আমি জীবনে দেখি নাই। সাহেবকে অকম্মা বলার সাহস যে নারী দেখাতে পারে, তাকে আমি 21 তোপে সালামি জানাই। এই সাহস আমি বউ হয়ে এই কবছরে করতে পারিনি। সাহেব রেগে মেগে আগুন। ধমকে বললেন, বেয়াদব মেয়েটাকে কাল থেকে যেন না দেখি। তাকে কোনো মতে আমি ঠেকালাম। জরিনা ছাড়া আমি অচল, দিশেহারা। অসহায় স্বরে বললাম, বাদ দিন, ও এমনই, কাজ ভালো করে। এই বেয়াদবকে প্রশ্রয় দিব নাকি? প্লিজ একটু কৃপা করুন। আমার একটু সুবিধা হয় ও থাকলে। সাহেবের চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। ফলে জরিনাকে আর বাদ দেওয়া হলো না। তিনি বিরক্তির সাথে বললেন, যন্ত্রণা যত সব। আমার মেয়ের স্বভাব রানী ভিক্টোরিয়ার মতো। আমার সাহেবকে সেদিন হাড়ে হাড়ে সে টের পাইয়ে দিয়েছে সে আসলে কি জিনিস। দুধ খাওয়ার পর সে হাঁসফাঁস করবে, ঢেকুর তুলবে না, তারপর বমি করে কোল ভাসিয়ে দিবে। ডাক্তারের ভাষ্য মতে তার পরিপাকতন্ত্র এখনো সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি। তাই যা হজম করতে পারে না তা বমি করে দেয়। তাকে নিয়ে কোথাও বসা যাবে না। সবসময় তাকে হাঁটার উপর রাখতে হবে। বসলেই তার ট্রানজিস্টর শুরু হয়। ফলে সাহেব হাঁটতে হাঁটতে তার অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু যেহেতু মেয়েকে সে একাই সামলাবে বলে অঙ্গীকার নিয়েছে, তাই কোনো রকম হম্বিতম্বিও করতে পারলেন না। যেই একটু শান্ত হয়ে ঘুম ঘুম ভাব এলো, বাচ্চাটা অমনি প্রস্রাব করে ভাসিয়ে দিল। তারপর আবার কান্না। সাহেব আমার কোলে দিয়ে পোশাক বদলালেন। সকাল থেকে বহুবার কাপড় পাল্টাতে পাল্টাতে ক্লান্ত হয়ে গেলেন আমার সাহেব। একবার বমি তো আরেকবার প্রস্রাব। আমার তার এই খাবি খাওয়া অবস্থা দেখে খুব মজা লাগছিল। আমার মনে একটা ক্ষীণ আশা জন্মালো। আমার মেয়েই পারবে কৃপাধারী হুতুমকে লাইনে আনতে। এই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম সাহেব আমার পায়ের নখ কেটে দিচ্ছেন। আমার পায়ের নখ কাটা হয় না অনেকদিন। বুড়ো আঙুলের নখটা তো ভেঙেও গেছে। সময়ই পাই না। মেয়ে এক মুহূর্ত ছাড়ে না। গোসল বা খাওয়াটাই আমার কাছে বিলাসিতা হয়ে গেছে। আমি উঠে বললাম, কি করেন? দানবী নখ কাটি। নখ দিয়ে নিশ্চয়ই মাটি খোঁড়া হবে না। আমি হাসলাম। তিনি মনোযোগ দিয়ে আমার নখ কাটছেন। দেখতে খুব সুন্দর লাগছিল। তার চুল বড় হয়েছে। সূক্ষ্মভাবে দেখতে এক দুটো পাকা চুল দেখা যায়। সেই শান্ত নির্লিপ্ত চোখজোড়ার ওপর ঘন আঁখি পল্লব। বিকালের কমলা রোদের আঁচড়ে খুব শৈল্পিক সৃষ্টি লাগলো আমার বুড়ো হুতমটাকে। পাশে তাকিয়ে দেখলাম মেয়েকে পাশে শোয়ানো। সে ঘুমাচ্ছে, হাত দুটো ছড়ানো, কিন্তু তালু মুঠ করা। কি শান্ত পরীর মতো লাগছে। আমার এই দুনিয়াটা আমার দেখতে খুব ভালো লাগলো।
মনে হলো এটাই আমার এক মুঠো প্রশান্তি। মেয়েকে বিছানায় শোয়ানোর মতো এত বিশাল কাজটা আমার সাহেব কি করে করলেন তা অবশ্য বুঝতে পারলাম না। আমি অবাক হয়ে তাকে শুধালাম, আপনি ওকে শোয়াতে পেরেছেন? ও তো শোয় না, বুকের ওপর লেপ্টে থাকে। তিনি চোখ না তুলে গম্ভীর স্বরে বললেন, মুরুদ থাকতে হয়, সবার দ্বারা তো সব হয় না। ব্যাস, আমার অনুভূতি কেচে গেল। এই হুতুমটা খোঁচা না মেরে কথা তো বলতে পারে না। ভালো কথা কি মুখ থেকে বের হবে না? সবকিছুতেই একটা খোঁচা, যন্ত্রণা, যত সব। এমন একটা ভাব যেন সব পেরে উল্টে দিয়েছে। দুধ তো খাওয়াতে পারো না, সেই তো আমার কাছে আসতে হয়, তাহলে এত ফটফট কেন? এর মধ্যেই কৃপা মুড়িয়ে মুড়িয়ে উঠে গেল আর গলা ছেড়ে কাঁপতে লাগলো। সাহেব হতভম্ব গলায় বললেন, 10 মিনিটও হলো না শোয়ালাম, এ কি ঘুমালো নাকি ঘুমের ভান করলো? আমি সশব্দে হেসে ফেললাম। বললাম, আপনারই মেয়ে। হুতুম কঠিন চোখে তাকালেন। আমি কৃপাকে ঠান্ডা করতে বললাম, আসেন আম্মা, আপনার জন্য বান্দি প্রস্তুত। প্রেগন্যান্সির পর মায়েদের মানসিকতার পরিবর্তন হয় শুনেছিলাম। পোস্টপার্টাম ডিপ্রেশন, এই কথাগুলো কাল্পনিক লাগতো, অনেকটা ঢং মনে হতো। মুড সুইং, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, কান্না করা, বিরক্ত হওয়া, মন খারাপ হওয়া, এই বিষয়গুলো আমার কাছে বাড়াবাড়ি লাগতো। মা হয়েছে এটাই তো আনন্দের বিষয়, একটা ছোট পুতুল কোলে খেলবে, এটাই তো সর্বোচ্চ প্রাপ্তি। কিন্তু কৃপা জন্মানোর পরে 3টে মাস আমার কাছে খুব বিভীষিকাময় ছিল। মা হবার এই যাত্রাটা আমার জন্য সহজ ছিল না। আমার বয়স তখন 20-এর দুয়ারে, উপর থেকে সিজারের পেশেন্ট। আমার সেলাইতে একবার না মোট 2বার ইনফেকশন হয়েছিল। সেই সেলাই শুকাতে 1 মাস সময় লেগেছিল। তখন চিকিৎসা এত উন্নত ছিল না, ফলে ইনফেকশন হওয়া যেন খুব সাধারণ বিষয়। ব্যথায় পেট টনটন করতো, পুজ বের হতো, জ্বর আসতো। মাঝে মাঝে আমি হাউমাউ করে কাঁদতাম। উপর থেকে আমার মেয়ে কৃপা এক বিন্দু আমাকে ছাড়তো না, সারাদিন চিৎকার করতো, কাঁদতো। ওকে দুধ খাওয়ালেও কাঁদতো, না খাওয়ালেও কাঁদতো, হাগু করলেও কাঁদতো, না করলেও। এখন হলে ডাক্তাররা কলিক বেবি আখ্যা দিতেন। তখন ডাক্তার কোনো অসুখ খুঁজে পেলেন না, বললেন অপরিপক্ক বাচ্চা, দুনিয়াতে অ্যাডজাস্ট করতে সময় লাগছে। ওকে আমি কারোর কোলে তাকে দিতে পারতাম না, নিজের ফুফু দাদির কোলেও না। এমন দিনও গেছে আমি ঘুমাইনি সারা রাত। কৃপা আমার বুকের ওপর ব্যাঙাচির মতো পড়ে আছে আর আমি সারা রাত সজাগ। ঘাট ধরে আসতো, মাজা কটকট করতো। সাহেব আমাকে সাহায্য করতেন, অফিস থেকে ফেরার পর আমাকে একটু মুক্তি দিতেন। কিন্তু তাকে সকালে অফিস যেতে হতো, তাই রাতে তাকে সজাগ রাখতে পারতাম না। খুব মায়া লাগতো। মানুষটা মাঝে মাঝে জোর করে আমাকে ধমকে ঘুমাতে পাঠাতো। আমি একটু পর উঠে যেতাম কৃপার কান্নায়, কারণ সাহেবের ক্লান্তি ভরা চোখ ঘুমে ভেঙে আসতো। মাঝে মাঝে অসহ্য লাগতো আমার, যখন কোনোভাবেই কৃপার কান্না থামাতে পারতাম না। তখন মাথায় বৃষ্টি বৃষ্টি চিন্তা আসতো। একবার কৃপার কি হয়েছে জানি না, শুধু কাঁদছিল, একটু পর পর খাচ্ছিল আর বাথরুম করছিল, তারপর আবার কাঁদছিল। মাঝে মাঝে নাকে মুখে দুধ উঠাচ্ছিল। তখন ডাইপার এত কমন ছিল না, আমরা কাঁথাই ব্যবহার করতাম। ফলে কাঁথা ভিজিয়ে ডিবি হলো, 2 বালতি জমলো। শাশুড়ি মার কড়া বাক্য, বাচ্চার কাপড় কাজের মেয়েকে দিয়ে ধোয়াবা না, নিজেই ধোবা কিন্তু বউ। সেই কাঁথার ডিবি দেখে আমার কান্না চলে এলো। পেটে ব্যথার মধ্যে কতগুলো কাঁথা ধুতে হবে। সারা রাত নির্ঘুম, আমার শরীর ক্লান্ত। সাহেব উঠে পড়েছেন। তিনি একবার মেয়েকে নিয়ে হাঁটেন, আমি একবার হাঁটি। একটা সময় আমার দুধও পাচ্ছিল না মেয়ে, ফলে কি কান্না। তখন মনে হয়েছিল ওকে আছাড় দিই, এত কান্না করে কেন, থামে না কেন। কিন্তু পর মুহূর্তে কথাটা ভাবতে আমার বুক কেঁপে উঠল। আমি ধপ করে বসে পড়লাম বিছানায়। আস্তাগফিরুল্লাহ পড়লাম দ্রুত। সাহেবের কাছ থেকে কৃপাকে বুকে জড়িয়ে নিলাম। কি বাজে চিন্তা। সেদিন মেয়ে ঘুমিয়েছিল সকাল 10টায়। পরদিন সাহেব অফিস কামাই দিয়েছিলেন। মেয়েকে যে ডাক্তার দেখানো হয়নি এমন না, ডাক্তার, কবিরাজ, হুজুর, হোমিওপ্যাথি সব দেখানো হয়েছে, কিন্তু লাভ হয়নি। মেয়ের এই কান্না 3 মাস পর্যন্ত চলমান ছিল। এই 3টা মাস আমার ওজন কমে গিয়েছিল অনেক। 2বার ইউরিন ইনফেকশনও হয়েছিল। ডাক্তার আমার সাহেবকে ধমক দিয়ে বলেছিলেন, খাওয়ান খাওয়ান না নাকি, ওজন কমছে কেন, এমন হলে তো আবার রক্ত দেওয়া লাগবে। সাহেব আমার দিকে চিন্তিত চোখে তাকালেন। আমি মাথা নত করে ফেললাম।
তিনি বাসায় এসে জরিনাকে গুরুতর দায়িত্ব দিলেন, আমাকে যেন সে মুখে তুলে খাইয়ে দেয়। জরিনা রসিয়ে রসিয়ে বলল, খাইসটা বেটার পীড়িত আছে। 3 মাস পর আমার মেয়ের কান্নার স্রোত কমলো, কিন্তু তার রং ঢং কি শেষ আছে? নতুন ধরনের আহ্লাদ সে করত। দাদির কোলে দিলে মাথাটা উল্টে নাক ফুলিয়ে নিচের ঠোঁট উল্টে উ উ করত। মাঝে মাঝে বিছানায় শুয়ে দিলে পায়ের ঠেকনা দিয়ে মাজা তুলে ফেলতো, যেন আমি কোলে নেই। আমার সাথে তার আহ্লাদ ছিল ভিন্ন রকম। আমি আম্মু বলতে সে জিহবা বের করে হাসতো আর উ আ করত। সাহেবকে দেখে সে হাসতো না, হাসি শুধু আমার জন্যই যেন বরাদ্দ। তার হাসি দেখলে আমার সব কষ্ট পানি হয়ে যেত। আমার মনে আছে, একবার আমি রান্না করছিলাম, মা বেতার মোড়ায় কৃপাকে কোলে নিয়ে আছে। কৃপা আমার দিকে তাকিয়ে ঠোঁটটা উল্টে আছে, যেন আমি এসে তাকে কোলে নিই। মাঝে মাঝে আমি তার সাথেই কথা বলতাম। সে হু উ করে সাড়া দিত। তার কথা তার মা কোথাও যাবে না, তার সামনে পুতুলের মতো বসে থাকবে। আমি তাকে মেকি বকা দিয়ে বলতাম, এই ভদ্র মহিলা, আমি কি তোর পার্সোনাল মানুষ? খেতে দিবি না, ঘুমাতে দিবি না, বাথরুমও যেতে দিস না। বলি, তুই তো যেখানে সেখানে কল ছেড়ে দিস, আমি কি সেটা পারি? আমাকে বাথরুমে যেতে হবে না? আমার কথায় কৃপা জিভটা বের করে এত সুন্দর করে হাসতো যে বকা দিতে আমি ভুলে যেতাম। আমি সেই সুযোগে বলতাম, তুই হলি মায়ের মেয়ে, আমি যা পারিনি তুই তা করবি। তোর বাপকে দেখলেই নিজের ট্রানজিস্টর ছেড়ে দিবি, আর বাপ কোলে নিলে হেগে দিবি, পারলে মুখে বমি করে দিবি। এমন ভাবে হাসবি যেন মনে হয় তুই কৃপা করেছিস। পারবি না আম্মু? আমার সব শোধ তুই তুলবি। আমার মেয়ে কি বুঝতো জানি না, সে মাথাটা টুং টুং করে নাড়িয়ে বিছানাতে হাত পা ছুঁড়ে দাপাদাপি করত, আর জিভ বের করে বোকার মতো হাসতো। এই হাসিটা আমার সব ক্লান্তি ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ধীরে ধীরে কৃপা বড় হতে লাগলো। দেখতে দেখতে 6 মাসে পা রাখলো সে। আমার দিন শুরু হতো কৃপার কান্নায়, আর শেষ হতো ওকে ঘুম পাড়িয়ে। মেয়ে রাতে আমাকে ঘুমাতে দেওয়া শুরু করলো। সাহেবা একটু শান্তিতে ঘুমাতেন। একদিন তিনি শুধালেন, কলেজ টলেজ কি যাওয়া হবে না? পড়াশোনা চাঙ্গে? আর কলেজ যে কি হবে, আপনার মেয়ে সামলাবে কি? মেয়েকে নিয়ে গেলেই হয়। মেয়েকে নিয়ে ক্লাস করব? ইম্পর্ট্যান্ট গুলো করা হোক, পরীক্ষাগুলো দেওয়া হোক, না মন্দ বলেননি তিনি। কৃপা তখন বাহিরের খাওয়া দাওয়া শুরু করেছে, সুতরাং একটু খিচুড়ি নিয়ে গেলেই হবে। কিন্তু মেয়ে সামনে, ঘর সামনে, ক্লাস, এই লোকটা আমার একটুখানি শান্তি পছন্দ করেন না। আমি এসে সাহেবের পাশে বসলাম। তার কাঁধে মাথা দিয়ে আফসোসের স্বরে বললাম, আমার শান্তি আপনার সহ্য হয় না, তাই না? সাহেব আমার দিকে চোখ কুঁচকে তাকিয়ে বললেন, আমি কি তোমার শাশুড়ি? তার থেকে খারাপ। মানুষের শাশুড়ি ননদ জ্বালায়, আমার বর জ্বালায়। সাথে সাথে গালে কামড় দিলেন তিনি। গাল জ্বালিয়ে বললেন, পেয়ারার মাথার পোকা আবার নেত্য শুরু করেছে। পরিষ্কার প্রয়োজন, ওহু, কৃপা প্রয়োজন। বলে আমি তার গলা জড়িয়ে ধরলাম। একটু আহ্লাদ করবো অমনি আমার ঘুমন্ত মেয়ে উঠে গেল আর ঘর ফাটিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, আপনাদের বাপ মেয়েকে আমি প্যাকেট করে হিমালয়ে পাঠিয়ে দিব। সাহেব বাঁকা হাসলেন যেন, তারপর নিজেই উঠে মেয়েকে কোলে নিলেন। আমি মনে মনে ছক কষলাম আমার নতুন রুটিনের। আমার সংসার মৃদু গতিতে হেলে তুলে চলছিল। আমার সাহেব, আমার কৃপা, আমার শাশুড়ি আর আমি, এই 4 জনের ছোট সংসার। কৃপা বসতে শিখেছে, নিজে নিজে না, তবে বসিয়ে দিলে বসে থাকে। মাঝে মাঝে টুপুস করে পড়ে যায়। তখন শ্রাবণ মাস চলে, ঘন ঘন মেঘের গর্জনে পৃথিবী কাঁপছে। রাত 9টা বেজে 7। সাহেবের অপেক্ষায় আমি বারবার দরজা দেখছি, তিনি এত দেরি করেন না। আমার বুকে কামড় পড়ল। অবশেষে যখন কলিং বেল বাজলো, আমি ছুটে গিয়ে দরজা খুললাম। দরজার ওপারে সাহেব কাক ভেজা হয়ে আছেন। আমি তাকে দ্রুত গামছা এগিয়ে বললাম, এত দেরি কেন? আপনি তো এত দেরি করেন না। সাহেব মাথা মুছতে মুছতে বললেন, আমার ইউনিভার্সিটির বন্ধুদের সাথে দেখা হলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও হ্যাঁ, আগামীকাল রিইউনিয়ন, বিকালে যাব। এই যে কার্ড, তুমি আর পার্ট 2 রেডি হয়ে থেকো। আমি কার্ড হাতে নিলাম। ওখানে লেখা, 1985 ব্যাচের পুনর্মিলন। এই প্রথম সাহেবের বন্ধুদের সাথে আমার দেখা হবে।
সাহেব আত্মকেন্দ্রিক মানুষ, তার যে বন্ধু আছে সেটাই আমি জানতাম না। মনে মনে আনন্দ লাগলো। সাহেব সবার সাথে আমার পরিচয় করিয়ে দিবেন, এই বিষয়টা আমার আনন্দের মূল কারণ। পরদিন আমি সুন্দর একটা শাড়ি পরে তৈরি হলাম। আমার কৃপাকে পুতুলের মতো সাজালাম। আমার মেয়ের গোল গোল চোখগুলো খুব মায়াকাড়া, তাই তাকে সবকিছুতেই মাশাল্লাহ লাগে। সাহেব এসে আমাকে নিয়ে গেলেন এক রেস্তোরাঁয়। যতটা আনন্দের সাথে আমি গিয়েছিলাম, আনন্দটা টেকসই হলো না। তারই এক বন্ধু বলে উঠলেন, যা বেটা, তুই এত কচি মেয়ে বিয়ে করবি ভাবিনি। আমরা তো আশাই করেছিলাম তুই রূপসাকে বিয়ে করবি। লায়লা মজনু জুটির এভাবে বিচ্ছেদ লেখা ছিল। আফসোস। সাহেবের বন্ধুর এমন উক্তিটা শুনতেই আমার মস্তিষ্কের কোষগুলো কেমন অসাড় হয়ে গেল। আমি সাথে সাথেই তাকালাম সাহেবের দিকে। সাহেবের মুখে কোনো ভাবান্তর লক্ষ্য হলো না। অবশ্য আমার সাহেব চিরকালই হুতুম পেঁচার মতো। তার মুখ দেখলে বোঝার উপায় নেই সে কি দুঃখী নাকি সুখী। ভ্রুকুচকে ধারালো দৃষ্টিতে তাকানোই তার স্বভাব। এবারও তাই হলো, শুধু দৃষ্টিটা একটু বেশি তীক্ষ্ণ হলো। তার বন্ধুর সস্তা রসিকতার বিরক্তিটাও প্রকাশ পেল। খুব গম্ভীর স্বরে বলল, বয়স হয়েছে, এখনো বুদ্ধি হয়নি। মুখ খুললেই গন্ধ ছড়াতেই হবে। তুমি মামা প্রেম করবা, আর আমরা সেটা বলতেও পারবো না? সাহেব কখনো প্রেম করতেন? এই কথাটি আমার হজম হচ্ছিল না। আমি ফের সাহেবের দিকে তাকালাম। এই কাঠখোট্টা খচ্চর হুতুম প্রেম করত? কি করে করত? যে মানুষ চরম আবেদনময় মুহূর্তে যন্ত্রণা যত সব বলতে পারে, সে কিনা পার্কে বা পুকুরের ধারে প্রেমিকা নিয়ে ঘুরত, বাদাম খেত, চিঠি লিখত। কি লিখত? কৃপা করে আমার প্রেম নিবেদন গ্রহণ করিলে উপকার হয়, নাকি লিখত, ওই মসৃণ চুলগুলো খোপায় যেন বাঁধা থাকে, এমন করে শাকচুন্নির মতো খুলে রাখার হেতু আমি দেখি না। আমার ভালো লাগে না। কৃপা করে চুল বাঁধিয়া রাখিলে ভালো হয়। আমার মাথায় সাহেবের চিঠিগুলো হুতুম মার্কায় মনে হচ্ছিল। কারণ আহ্লাদ এই পুরুষের দ্বারা হতে পারে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। নাকি আহ্লাদ সে করত, প্রেমে ভীষণ ভাবে পরাজিত হয়ে তিনি এমন কংক্রিট হয়ে গেছেন। বন্ধু তো বললেনই, লাইলি মজনুর প্রেম। আমার মাথায় আরো কল্পনা এলো, শাবানা রাজ্জাকের মতো গাছের ফাঁকে দৌড়াদৌড়ি দৃশ্য, সাহেবের প্রেমে মগ্ন হয়ে প্রেমিকার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সিগারেট পুরানোর দৃশ্য। আরো অনেক দৃশ্য মাথায় আসছিলই। অমনি পাশ থেকে গমগমে স্বর কানে এলো, যে উত্তম সুচিত্রা সিনেমা মাথায় চলছে তা যেন এখনই বন্ধ করা হয়। আমি কঠিন নয়নে তার দিকে তাকালাম। আমার বয়েই গেছে তাকে উত্তম আর রূপসা নামক নারীকে সুচিত্রা ভাবার। সে উত্তম কুমার? উত্তম কুমার না হাতি? আমার চোখের ভাষা সাহেব হয়তো পড়তে পারলেন। সূচক একটা শব্দ করলেন সাথে সাথে। বন্ধুদের হাসি তামাশা বন্ধ করতে ভীষণ কড়া স্বরে বলল, বুলবুল, থেমে যা। বউ বাচ্চা আছে, মার খাস না। ও বাবা, খেপছিস কেন? আমি কি মিথ্যে বলছি? রূপসাকে তোর পছন্দ ছিল না? রূপসা তোর প্রতি পাগল ছিল না? রূপসা যে তোকে লায়লার থেকেও বেশি ভালোবাসতো তা পুরো ভার্সিটির ক্যাম্পাস জানতো। কজনের ভাগ্য হয় ধনী বংশীয় মেয়ের হাতের রান্না খাওয়ার? আমরা শুধু বন্ধু ছিলাম। বন্ধু তো আমরাও ছিলাম। কই, আমাদের জন্য রূপসা উতলা ছিল না? সাহেবের আর দাঁড়াতে ইচ্ছে করলো না। সে তার বন্ধুকে, থাক তুই নিজের কল্পনা নিয়ে, বলে আমার হাত ধরে অন্য টেবিলে চলে এলেন। আমার দম বন্ধ লাগছিল। যদিও ঘটনা 10 বছর পুরনো, আমি ওই সময় 10 বছরের খুকি ছিলাম। সুতরাং সাহেবের জীবনে আমার উপস্থিতি বেমানান। তবুও নিজের মানুষকে অন্যের সাথে ভাগ করার ব্যাপারটা আমার বুকে ছোড়াঘাত করছিল। অস্বস্তিতে আমার বুক ছেয়ে গেছে। এত সুন্দর একটা সন্ধ্যা এমন না হলেও পারত। কৃপাটা একটু কান্নাও করছে না, নয়তো বাড়ি যাওয়ার বাহানা করতাম। তবে এর থেকেও বিশ্রী অনুভূতির বেড়াজালে আটকালাম যখন রূপসা নামক মানুষটার সাথে আমার দেখা হলো। অনুষ্ঠানে রূপসাও এসেছিলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম তার দিকে। এত সুন্দরও নারী হয়? লম্বা, চিপচিপে গড়ন, চুল মাজা অবধি, অবাধ্য চুলগুলোকে খোপায় বাঁধেনি। দামি একটা জামদানি শাড়ি পরেছিল। মিষ্টি গোলাপি রংটা মিশেছিল তার দেহে। কে বলবে এই নারীর বয়স তখন 34? তার মুখশ্রীতে একেবারে বয়সের ছাপ নেই। তার সৌন্দর্য যে শুধু কামুক, আমি তা বলবো না।
চেহারাতে এক অদ্ভুত মায়ার লাবণ্যের সাথে আভিজাত্য ছিল, একেবারে সুচিত্রা সেন। এই নারী 10 বছর পূর্বে কতটা সুন্দরী ছিলেন আমি কল্পনাও করতে পারলাম না। শুধু শূন্য দৃষ্টিতে সেই নারীকে দেখছিলাম। তার সাথে কেউ আসেনি, তিনি একাই এসেছেন। সাহেবের ক্লাসের সবাই যে তাকে কোনো না কোনো সময় হৃদয় দিয়েছিল সেটা টের পেলাম সবার আগ্রহ ঘেরা সম্ভাষণে। আহা, কি গদগদ ভাব! নারীটি আসতেই সবার মধ্যমণি হলেন। শুধু সাহেবই তার টেবিলে বসে বসে স্যুপ খাচ্ছিলেন, তার আগ্রহ নেই এসবে। আমি হা করে ওই নারীর দিকে তাকিয়ে থাকতে থাকতে স্যুপ ঠান্ডা করে ফেললাম। সাহেব সেটা লক্ষ্য করতে আমার উদ্দেশ্যে বললেন, সিনেমার 16 কলা পূর্ণ হলো। যন্ত্রণা, যত সব। আমি ঠেস দিয়ে বললাম, ইনি আপনার প্রেমিকা? সাহেব আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বললেন, মাথা ভর্তি পোকা খালি, বুদ্ধিটা কই থাকে? আমি মনে মনে বললাম, বাসায় যে টের পাবেন বুদ্ধি কই থাকে। আমার অস্বস্তিতে স্যুপ খাওয়া হলো না, গলায় আটকে যাচ্ছিল। সন্ধ্যাটা একেবারে তিক্ত লাগছে। এ হাসি তামাশা আমার মনের শান্তি একেবারে গিলে ফেলেছে। অসহ্য যন্ত্রণায় আমি যখন অস্থির, ঠিক তখন আমার সন্ধ্যাটা সর্বোচ্চ রকম নষ্ট করে দিতে রূপসা নামক ভদ্রমহিলা আমাদের টেবিলে এগিয়ে এলেন। খুব মিষ্টি তার গলার স্বর। মোহামিন যে, আছো কেমন? সাহেব তার স্যুপ খাওয়া অক্ষত রেখে নিতান্ত ভাবলেশীন স্বরে বললেন, ভালো। রূপসা একটু থামলেন, কিছুক্ষণ সাহেবের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। মৃদু হেসে বললেন, খাবার সময় সালাম দিতে হয় না তাই দিলাম না। আমি রূপসা হক, তুমি নিশ্চয়ই মুহাইমিনের স্ত্রী। নাম কি তোমার? সরি, তুমি বললাম। মনে হলো তুমি অনেক ছোট। আমি কানন সরকার, আর এই আমাদের মেয়ে মুশফিকা বিনতে মুহাইমিন। আমি আমার ঠোঁটে জোরপূর্বক হাসি আঁকলাম। সে হাসিটা যে মেকি তা কি রূপসা হক বুঝলেন? হয়তো না, সুন্দরী মেয়েরা বোকা হয়। তিনি তার প্রমাণ দিয়ে আমাদের টেবিলেই বসলেন। সাহেবকে শুধালেন, তুমি কি এখনো ফ্যামিলি ম্যান, নাকি নিজের কথা ভাবো? সাহেব খাওয়া থামালেন, শান্ত চোখে তাকালেন রূপসা হকের দিকে। তারপর বাঁকা হেসে বললেন, আমার ফ্যামিলির কথা ভাবাই নিজের কথা ভাবা। আমি তো নিজেকে আলাদা করতে পারি না। কি আর করার, আমি এমনই। তার কথায় যে ব্যঞ্জনা ছিল তা আমি না বুঝলেও রূপসা হক ঠিক বুঝলেন। খুব শান্ত চোখে তাকিয়ে রইলেন সাহেবের দিকে। তারপর চোখ সরিয়ে আমার মেয়ের দিকে তাকালেন। আমার মেয়ে কার্বন কপি আমার সাহেবের। বিষয়টা তিনিও লক্ষ্য করলেন। মিষ্টি করে বললেন, তোমাদের বাবুটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তুমি কি পড়াশোনা করো, নাকি সংসারের পাটাতনে পিষছো? রূপসা হক কি আমাকে তাচ্ছিল্য করলেন? আমার তার কথা বলার ঢং ভালো লাগলো না। আমি খুব শান্ত স্বরে বললাম, সবই করছি। আমার সংসারটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুব আদরে, তাই পিষার প্রশ্ন আসে না। রূপসা হক হাসলেন। এই নারীর হাসিও খুব ভয়ঙ্কর। সাহেব ঘড়ির দিকটা একবার দেখলেন, আমাকে বললেন, চলো, রাত হয়ে গেছে। রাত হয়নি, সন্ধ্যা মাত্র ফুরিয়েছে। কিন্তু সাহেব আর থাকলেন না। সবাই অনেকবার থেকে যাওয়ার কথা বললেও তিনি বললেন, মা বাড়িতে একা, আমাদের ফিরতে হবে। সাহেবের এমন হুট করে মত পরিবর্তনের কারণ না বুঝলো আমার জন্য ভালোই হলো। আমি ওই অনুষ্ঠানে আর থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল পালাতে পারলেই বাঁচি। সারাটা রাস্তা আমার মন মেজাজ খারাপ ছিল। কোনোভাবেই এই রূপসা নামক রমণীকে মাথা থেকে সরাতে পারছিলাম না। কিভাবে সরাবো? বারবার একটা উৎকট চিন্তা আসছিল। এই রূপসার সাথে কি সত্যি প্রেম ছিল সাহেবের? মেয়েটি কি তাকে প্রতারণা করেছে? সাহেব তাকে ভালোবাসতো? যদি তাদের প্রেম থেকেও থাকে, তবে তাদের বিচ্ছেদের সময়কাল 10 বছর। 10 বছরের অনুভূতি সহ মানুষটাই উবে যায় মন থেকে। তবু আমার অন্তঃস্থল ছিল অস্থির। হয়তো মানুষটা আমাকে ভালোবাসে না বলে আমার মনের অবস্থা এমন। এমনটা মনে হবার কারণও সাহেব। আমার মাঝে মাঝে মনে হয় আমি সাহেবের বাকি দায়িত্বের মতো একখানা দায়িত্ব। কখনো মুখ ফুটে লোকটা বলে না, কানন, আমি তোমাকে ভালোবাসি। মাঝে মাঝে মুখে বলার প্রয়োজন হয়। অন্তত মনের শান্তির জন্যই মুখে বলার প্রয়োজন হয়। বাড়ি ফেরার পর আমি সাহেবের সাথে একবারও কথা বললাম না। সাহেব আমার অভিমান, ক্ষোভ টের পেলেও গা করলেন না। খুব স্বাভাবিক তার কর্মকাণ্ড। এসে শার্ট খুললেন, ফ্যানের নিচে নিজের নগ্ন শরীরটা রাখলেন বহুক্ষণ। তারপর আমাকে হুকুম করলেন,
এক কাপ চা পেলে ভালো হতো। এখন কি পেয়ারার কৃপা হবে? আমি তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে। তিনি আমার দৃষ্টির ধারে কিঞ্চিত বিস্মিত হলেন। একেবারে অবুঝ শিশুর মতো শুধালেন, কি? আমার মাথা। বলেই কোল থেকে কৃপাকে বিছানায় রাখলাম। সে হাত পা ছুঁড়ে খেলতে লাগলো। একটু পর পর বু বু করতে লাগলো। কৃপার এখনো স্পষ্ট বুলি ফোটেনি। বু, দা, বা, আম এগুলো সে বলে। আমাকে দেখলেই আম আম করে হাত বাড়িয়ে দেয়। সাহেবকে ডাকে বা। আমি যেতে গেলেই আমার মেয়ে আম আম করে ডাকলো। আমি তাকে বললাম, বসেন মা জননী, মহারাজের রাত বিরাতে চা খাওয়ার শখ হয়েছে, করে আনি। সাহেব আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। আমি মোটেই পাত্তা দিলাম না। কিছুক্ষণ বাদে চা বানিয়ে কটাস করে রাখলাম টেবিলে। কৃপার দিকে তাকাতেই দেখি মেয়ে আমার কাণ্ড করেছে। সে হাগু হাতে মেখে আগ্রহ ভরে দেখছে। ভাগ্যিস ওয়াল ক্লথে রেখে গিয়েছিলাম। এদিকে আমার সাহেবের খেয়াল নেই, তিনি যে কিছু একটা খুঁজছেন। আমি এসে চেঁচিয়ে উঠলাম, আপনি ওর দিকে দেখবেন না? দেখুন মেয়ে কি করেছে। সাহেব তাজ্জব হয়ে মাথা তুলে তাকালেন। এরপর কৃপাকে দেখতে তিনি বিছানায় তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে বাঁচাতে কিছু বলতেও পারলেন না। আমার মাথায় আগুন জ্বলল। কি অবস্থা! আর আমার মেয়ে আমাকে দেখে হাসছে। নিচের চোয়ালে দাঁত উঠবে উঠবে ভাব। এখন হাসলে এত সুন্দর লাগে। কিন্তু আমার মন গলল না। সেই রাতে গরম পানি করলাম। মেয়েটাকে দ্রুত হাতে পরিষ্কার করলাম। ওয়াল ক্লথটার অবস্থা করুন। ওই ফেলে দিতে হলো। এরপর পাউডার দিতে দিতে মেয়েকে বললাম, তুই দেখতেই শুধু সুন্দর, কিন্তু স্বভাব চরিত্র কিছুই সুন্দর না, একেবারে বাপের মতো। সাহেব আমার দিকে আর চোখে তাকালেন। আমি বেশ টের পেলাম তার চাহনি। পাত্তা দিলাম না। একেই মনে দাবানল জ্বলছে, এত পাত্তা দিতে পারবো না। মেয়েকে দুধ খাইয়ে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। মাশাআল্লাহ, ঘুমন্ত কৃপাকে দেখলে মনে হয় আমি একটা অমূল্য রত্ন পেয়েছি। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি। কৃপাকে বালিশে শুয়ে মশারি টাঙাতেই যাব, অমনি টের পেলাম আমি মাটিতে নেই। আমাকে রীতিমতো তুলোর বস্তার মতো কাঁধে তুলে নিয়েছেন। আমাকে কাঁধে তুলে তিনি বসালেন টেবিলের উপর। তার এমন কাজে আমি রীতিমতো হতভম্ব। তিনি আমার বিস্ময়কে বুড়ো আঙুল দেখিয়ে আমার দুপাশের হাতের ব্যারিকেড দিলেন। আমার দিকে ঝুঁকে এসে গাঢ় স্বরে শুধালেন, কি হয়েছে? মটকা এত গরম কেন? নকটামি না করে ঝেড়ে কাশো। সাহেবের কথায় আমার দৃষ্টি স্থির হলো। বহু সময় তার দিকে তাকিয়ে রইলাম। কি ভাবলেশীন চেহারা, যেন কিছুই বোঝেন না। তার তো আগে বোঝার কথা। আমার দগ্ধ হৃদয়ের খোঁজ যে জানে না, তার উপর রাগ করে কি লাভ? আমি চোখ সরিয়ে নিলাম। আমার গলা ধরে এলো। কথা বলতে ইচ্ছে হলো না। সাহেব আমার চোয়ালটা ধরে আমার মুখ তার দিকে ফেরালেন। আমার চোখে চোখ রেখে বললেন, বলতে বলেছি না কি সমস্যা? আমি সাথে সাথে ক্ষিপ্র স্বরে বলে উঠলাম, ওই মহিলার সাথে কি সম্পর্ক ছিল আপনার? কোন মহিলা? এবার যেন নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তার পাঞ্জাবির কলার ধরে নিজের দিকে টেনে ক্ষোভে ফেটে পড়ে বললাম, বুঝতে পারছেন না? ন্যাকা সাজেন। নখটা তো আপনি। সত্যি করে বলেন, প্রেম করতেন ওই মহিলাকে? কি মনে হয় আমি প্রেম করতাম? কি নির্লিপ্ত ভঙ্গি! আমার গলা ধরে এলো। প্রায় কাঁদো কাঁদো স্বরে অধৈর্য হয়ে বললাম, তো কি করতেন শুনি? ডুগডুগি বাজাতেন? লায়লা মজনুর প্রেম ছিল? আহা, কি সুন্দর! আমার বরের প্রেম ছিল আমিই জানি না। ওরা বাড়িয়ে বলেছে আমাদের মধ্যে প্রেম ছিল না। তো কি ছিল? আমার চোখ টলমল করছে, ক্ষোভে গলা কাঁপছে। সাহেব স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে স্বরে বললেন, রূপসা আমাকে পছন্দ করত, এটুকুই। আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। আর আপনি ভালোবাসতেন? সাহেব একটু হাসলেন মৃদু। আমার কপালে এসে পড়া চুলগুলোকে যত্নে কানের পেছনে দিয়ে বলল, এই ভালোবাসা জিনিসটা কি? খায় না মাথায় দেয়। আমি তার হাত সরিয়ে দিলাম। ক্ষিপ্ত স্বরে বললাম, মজা করবেন না, মোটেই মজা করবেন না। এবার বুঝেছি কেন আমি আপনার যন্ত্রণা। আমার সাথে কেন দুটো মিষ্টি করে কথা বলা যায় না। আপনি আসলে ওই মহিলার বিরহ সহ্য করতে পারেননি, তাই আমাকেও আপনার অপছন্দ। সাথে সাথে খ্যাঁক করে উঠলেন সাহেব। এই তোমার মনে হয় আমি কারোর বিরহে 10 বছর হ্যান্দানো মানুষ? আমাকে 2.5 বছর দেখে একবারও মনে হয়েছে
আমার মনে এত পুলক? কথা সত্য, এই খাইস্টা লোকের মনে মোটেই পুলক নেই। নয়তো 2.5 বছরে কি একটাবারও বলা যায় না, কানন তুমি অনেক সুন্দর। আমি চোখ সরিয়ে নিলাম। তিনি আবার আমাকে তার দিকে ফেরালেন। এবার তার দৃষ্টি নরম হলো। গাঢ় স্বরে বললেন, মানুষের গল্প বানিয়ে মজা লাগে তাই বানায়। আমার সাথে রূপসার সম্পর্কটা শুধু বন্ধুত্বের ছিল। হ্যাঁ, ওপাশ থেকে বেশ তীব্র হাড় ভাঙা প্রেম ছিল হয়তো, কিন্তু বড়লোকের মেয়েরা মধ্যবিত্ত ছেলেদের সাথে শুধু প্রেম করতে পারে যে দায়িত্বের পাহাড় দেখে অমনি সুরসুর করে পালিয়ে যায়। রূপসা যেই দেখলো আমার ওপর আমার অসুস্থ বাবা, একটা অসহায় মা, দুটো ভাই বোন যারা নিজের পায়েও দাঁড়ায়নি, ও ভয়ে পালালো। প্রেম বা ভালোবাসা যে আখ্যাই দাও না কেন, তা জানালা দিয়ে সোজা পানা পুকুরে। আমি ধীরে স্বরে বললাম, আপনি তাকে আটকাননি? আমার এসবে যায় আসে না। কোনো মানুষ চলে যেতে চাইলে যাবে, তার মর্জি। আমি তার পা ধরে বসে থাকবো নাকি? আমার তাকে আটকানোর কি ঠেকা? তাহলে আমি চলে গেল আমাকে আটকাবেন না? এবার সাহেবের দৃষ্টি বদলালো, ভ্রু কুঁচকে গেল, দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল। অতঃপর কঠিন ধমক দিয়ে বললেন, তুমি আর ওই রূপসা এক? এই তুমি কি অন্য মানুষ? তুমি আমার গ্যাদা পেয়ারা, ওয়ান পিস, তাই যেতে চাইলেই যেতে দিচ্ছে কে? মাথার পোকাগুলোকে একটু বিশ্রাম দাও। আলতু ফালতু যত সব যন্ত্রণা নিয়ে বসে থাকবে। ধ্যাত। কৃপা করে এবার কি মটকা ঠান্ডা হলো? আমার মটকা ঠান্ডা হলো না, বরং আরো দম বন্ধ করা অনুভূতিতে মনটা তরল হয়ে গেল। নিজেকে আটকাতে পারলাম না, হু হু করে কেঁদে উঠলাম। এখন রূপসা সাহেবের জীবনের কোথাও নেই, কিন্তু একটা সময় হয়তো ছিল, যা এখন সাহেব স্বীকার যাচ্ছেন না। হয়তো রূপসা তার দায়িত্বে ভরা কাঁধের পাশে দাঁড়ালে গল্পটা ভিন্ন হতো। আমাকে কাঁদতে দেখে সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, হতাশ গলায় বললেন, এই কারণে আমার গ্যাদা মেয়ে বিয়ের শখ ছিল না। আজ তো একটা যন্ত্রণা ঘাড়ে উঠেছে। এদের ক বললে কলকাতা বোঝে, কলাও হয় কতে। এই কাঁদো কেন? আমার ইচ্ছে, আমার ইচ্ছে আমি কাঁদবো। আমার কষ্ট হচ্ছে, আমার ঈর্ষা হচ্ছে। হয়তো রূপসা আপনার ভালো রূপ দেখেছে, যা আমার ভাগ্যে নেই। আমি সেই মুহাইমিন সরকারকে হয়তো কখনো দেখতেই পারবো না। আমি পারবো একটা হুতুমকে। আমার কথা শুনে হুট করে হেসে ফেললেন সাহেব। আমার চোখ মুছিয়ে গালে চুমু খেলেন, মাথার চুলগুলো হাত বুলিয়ে বললেন, আমার সবচেয়ে ভালো রূপ কেবল আমার পেয়ারার জন্যই বরাদ্দ। এর থেকে ভালো রূপ আমি দেখাতে পারবো না। রিয়ালিটি মেনে নাও। এখন কি সারা রাত এই ফ্যাশফ্যাশানি হবে? আমার অসহ্য লাগে এই ফ্যাশফ্যাশানি। উনি হাসলেও আমি পাগলের মতো কাঁদছি। তিনি আমাকে চুমু খাচ্ছেন। আমি একটা সময় তার হাত ধরে বললাম, আমাকে ভালোবাসেন তো? তিনি স্থির গাঢ় দৃষ্টিতে তাকালেন আমার দিকে। দৃষ্টিতে কাঠিন্য ছিল না, ছিল শুধু নীরব কিছু কথা, যা ওই বয়সে আমি ধরতে পারিনি। কিছু বলতেন হয়তো, কিন্তু সময় পেলেন কই। অমনি কৃপা চিৎকার করে কেঁদে উঠল। তাই আমার গালে হালকা কামড় দিয়ে বললেন, যাও, আমার পাট্টু কাঁদে। আমি অসহায়ের মতো চাইলাম। সেদিন আমার মনটা স্থির হলো না, কারণ আমার সাহেব সোজা বাংলা বলতে পারলেন না। রূপসা কাহিনী করে আমার কাছে খোলসা হলো। রূপসা আপু ছিলেন বড়লোকের দুলালি, দেখতেও তিনি ছিল অলিক সুন্দরী। সুতরাং ক্যাম্পাসের ছেলেদের হৃদয় ওখানেই বন্ধ। তার পায়ের কাছে নিজেকে লুটিয়ে দেওয়া যেন খুব সামান্য বিষয়। অথচ আমার সাহেব ছিলেন নির্লিপ্ত। তার নির্লিপ্ততা রূপসাহকের কৌতূহলের কারণ। সেই কৌতূহল থেকে আকর্ষণ, আর তা থেকে হৃদয় হারানো। প্রথমে বন্ধুত্বের বাহানা, তারপর মায়ায় ফেলানোর প্রচেষ্টা। কৃপাধারী হুতুম তখন নির্লিপ্ত, ফলে বিষয়টা অনেকটা জেদি ছিল। যেখানে এত এত পুরুষ রূপসাহকের হাসিতে প্রাণ দেয়, ভাব সেখানে এই পুরুষ এত নির্লিপ্ত কেন? তবে সেই জেদ বেশি দিন টেকসই হলো না, যখন জানলেন আমার সাহেব কোনো বিশেষ মানুষ নন, একজন নিতান্ত মধ্যবিত্ত পুরুষ, যাকে 23 বছর থেকে পুরো সংসারের দায়ভার নিতে হয়েছে। এই পুরুষদের পাশে দাঁড়ানোর মতো সাহস রূপসাহকের হলো না, তাই প্রেম পরিণতি পেল না। এটা অবশ্য জেনেছি সাহেবের এক বন্ধুর থেকে, ফলে আমার মন শান্ত হলো। আমার কৃপাধারী হুতুমের পক্ষে প্রেম অসম্ভব। বাচ্চার মা হয় এভারেস্টের থেকে কঠিন কাজ। এই বিষয়টা কৃপা আমাকে হাড়ে হাড়ে বোঝালো। কৃপা যতটা বড় হচ্ছে, মেয়েটা তত বেশি দস্যু হচ্ছে। মেয়েটি হাঁটতে পারা মানে আমার মাথায় চিন্তার পাহাড়।
ধীরে ধীরে লম্বা হচ্ছে। হাতের কাছে কিছু রাখাই বিপদ। তবে আমার থেকে বিপদে আছেন সাহেব। মেয়ে আমার পিকাসোর ছোট নাতনি। সাহেবের কাপড় চোপড়ে সে বেশি আঁকাবুকা করে। মনে আছে, একদিন সাহেবের সাদা শার্টে কলম দিয়ে দাঁড়িয়ে দফা রফা করে দিল। সাহেব শার্ট বের করেছিলেন অফিসে পরবেন বলে। রান্না করছিলাম, এর মধ্যে সাহেবের হুঙ্কার, পেয়ারা, পেয়ারা। আমি ছুটে গিয়ে দেখি আমার মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, আর সাহেব কোমরে হাত দিয়ে ক্ষুব্ধ চোখে শার্ট হাতে দেখছেন। তার মুখ লাল হয়ে আছে। আমি তা দেখে হাসতে হাসতে বললাম, বকুন বকুন, বলুন যন্ত্রণা যত সব। সাথে সাথে আমার দিকে কঠিন চোখে তাকালেন সাহেব। কৃপার বকাটা আমার খেতে হলো। আমার গাল জোরে টেনে বললেন, যেমন মা তার তেমন মেয়ে। এই শাস্তি তুলে রাখলাম, সুদে আসলে আমি নিব। কিভাবে? আজকে রাতে পাট্টু মায়ের সাথে ঘুমাবে। আমার গাল লাল হয়ে গেল। বুঝতে বাকি রইল না কি বোঝাচ্ছেন। এই লোকটার আজ কৃপা পাওয়ার শখ। সেই সময় শাহনওয়াজ সাহেব এবং মিষ্টি আপু আমাদের বাড়ি আসলেন মিষ্টি হাতে। অতঃপর জানলাম মিষ্টি আপু মা হতে চলেছেন। আমাদের ঘর যেন সুখে টইটম্বুর। কিন্তু সুখ চিরটা কালকে থাকে। সুখের সাথে বিপদও আসে ধীর পায়। জীবনে জটিল অঙ্কে কখনো অনবরত প্লাস চিহ্নটি আসে না, মাঝে মাঝে মাইনাস চিহ্নটিও আসে। লাভ যেখানে আছে সেখানে ক্ষতি তো থাকবেই। সুখের পেছনে মৃদু পায়ে দুঃখেও আসে। পূর্ণতার সাথে অপূর্ণতা, এটাকে জীবন বলে। নয়তো কি একেবারে মেরমেরে একঘেয়ে জীবন হবে না বলুন? আমার জীবনেও তাই অনেকগুলো মাইনাস চিহ্ন এসেছে। তবে মাইনাসগুলো এসেছে প্লাসের পরে, তাই কাটাকাটি করে কিছু থেকে গেছে। আমার তাতে আফসোস নেই বিন্দুমাত্র। হ্যাঁ, ওই মুহূর্তে সেই মাইনাসের মোড়কে আসা বিপদগুলোকে প্রচুর বিশাল ঠেকেছিল। মিষ্টি আপুর মা হবার সংবাদে খুশির লহর বইল আমাদের বাড়িতে। মিষ্টি আপুর জীবনটা এতটাই সুখে মোড়া থাকুক, এটাই আমার কাম্য ছিল। সব থেকে আনন্দিত ছিলেন শাহনওয়াজ সাহেব। তিনি নতুন গাড়ি কিনেছেন। এই সুসংবাদের উছিলায় তিনি আমাদের পিকনিকে নিয়ে যেতে চাইলেন। পিকনিকটা ঢাকার বাহিরে, তার গাড়িতে করে আমরা যাব। সকাল সকাল বের হব আর ফিরবো সন্ধ্যায়। ঘুরতে যাব শুনতেই আমার আর মিষ্টি আপুর চোখ চকচক করতে লাগলো। মা অবশ্য বললেন, তোমরা ঘুরে আসো, আমি তোদের ছোট খালার বাড়ি ঘুরে আসবো। অনেক দিন হয়েছে রুবির বাড়ি যাই না। এত দূরে জার্নি আমার পা সইতে পারবে না। মায়ের কথা ঠিক, বাতের ব্যথার সাথে আজকাল তার মাজাতেও ব্যথা। এত দূরে যাওয়া আসায় তার অনেক কষ্ট হবে। তবে আমার ভালো লাগছিল। বিয়ের পর বাপের বাড়িতে আমার যাওয়া হয়েছে গুনে গুনে। সেখানে একটু ঘুরতে যাওয়ার লোভ মনে তো জন্মাবি। কিন্তু সে আনন্দ টেকসই হলো না বেশি সময়। প্রায় সাথে সাথে সাহেব বলে উঠলেন, না না, অহেতুক কেমন আয়োজন করার মানে নেই। এত দূরে মিষ্টির এই শরীরে না যাওয়াটাই উচিত। কথাটা শুনতেই আমার আর মিষ্টি আপুর মুখ চুপসে আমসত্ব হয়ে গেল। কৃপাধারী হুতুমের একটা বাগড়া না বাঁধালে কি শান্তি আছে? আমার মেয়েটা লাফাতে লাফাতে বলল, বুম 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 বুম। আহারে, এই 21 মাসের মেয়েটাও জানে ঘুরতে যাবার আনন্দ। অথচ আমার কৃপাধারী হুতুম বুঝলে হয়। আমি তার দিকে তাকালাম খুব অসহায় ভঙ্গিতে। কিন্তু তিনি প্রচন্ড নিরুৎসাহিত ভঙ্গিতে বললেন, যা গরম পড়েছে তাতে অনর্থক পিকনিক করার মানে নেই। দেখা যাবে পিকনিক করতে যে ছেলেপুলে অসুস্থ হলো। অনর্থক বলবেন না ভাইজান। জায়গাটা সুন্দর, একেবারে গ্রামের বাড়ি টাইপ ফিল দিবে। মাহমুদ থাকলে ওকেও নিয়ে যেতাম। আমি আসলে মিষ্টির জন্যই যেতে চাইছি। মিষ্টির বাসায় থাকতে থাকতে মনে কেমন পানসে ভাব চলে এসেছে। ডাক্তার বলেছে ওর মন যত ভালো থাকবে বাচ্চার শরীর তত ভালো থাকবে। আর মিষ্টি একা যেতে চাইছে না। চলুন না ভাইজান, গেলে আপনারও ভালো লাগবে। ইস, কি বিচক্ষণ স্বামী। শাহনওয়াজ সাহেবের এই গুণটি আমার সব থেকে ভালো লাগে। তিনি বরাবর মিষ্টি আপুর কথা চিন্তা করেন। তিনি যে মিষ্টি আপুকে খুব ভালোবাসে তাতে কোনো রাগ ঢাক নেই। শাহনওয়াজ সাহেব অনেক বোঝানোর পরও আমার সাহেব রাজি হলেন না। মাও অনেক গুতালেন। মেয়েটা বড় হচ্ছে, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি তো মন্দ না। কিন্তু আমার সাহেব এই গরমে পিকনিকে যাবেন না। আমার খুব রাগ হলো। মুখ বোথা করে বসে রইলাম আমি। মিষ্টি আপুর মনটা খারাপ হয়ে গেল। শাহনওয়াজ সাহেব হতাশ হলেন। এই কাঠের মানবকে বোঝানো কারো কাম্য নয়। এদিকে আমার মেয়েটা বুম বুম করতে করতে ফ্যানও তুলে দিল। রাত বাজে 8:30।
বাহিরে মেঘের গর্জন, ঘরের দেওয়ালে একটু পরপর সেই গর্জনে কেঁপে উঠছে। কৃপাকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, তারপর শান্ত চোখে তাকিয়ে রইলাম আমার ঘুমন্ত মেয়েটার দিকে। 2 বছর তখনও হয়নি, আরো 3 মাস বাকি। মেয়েটা এত তেদর হয়েছে কি বলবো। দিনকে দিন শুধু তেতরামি বাড়ছে। এখনো স্পষ্ট কথা বলা শিখিনি সে। গুটি কয়েক শব্দ বলে, তাও সেই শব্দগুলো হয় আদো আদো। নুডলস উচ্চারণ করতে পারে না সে, বলে নাম নাম। পিঁপড়াকে বলে পিপ্পা, মিষ্টি আপুকে ডাকে পিপি। তার উচ্চারণগুলো শুনতে ভালো লাগে। যেদিন খাট থেকে লাফাতে লাফাতে পড়ে গেল, আমি যেই শুধালাম কোথায় ব্যথা পেলে, বলল পুতপুত। প্রথমে বুঝলাম না, পরে বুঝলাম সে তার পাছায় ব্যথা পেয়েছে। এত হাসি পেল। এই আদো আদো বলিতে আমাকে যখন ডাকে আম্মু, তখন দুষ্টুমি করুক আমার মন জুড়িয়ে যায়। কিন্তু সেই সাথে যখন দেখি জানালার গ্রিল বেয়ে উঠছে বা খাট থেকে লাফিয়ে টেবিলের উপর চড়ে বসছে, তখন মনে হয় উল্টো ঝুলিয়ে পিটে। বাংলাদেশি বাচ্চাদের পাছায় যতক্ষণ না মার পড়বে, তারা আসলে শুধরায় না। আমার মেয়ের কথাই বলি, সাহেব আমার জন্য একটা লিপস্টিক আর তিব্বত স্নো নিয়ে এসেছিলেন। আমিও ভুলবো না, জিনিসগুলো রেখেছিলাম ড্রেসিং টেবিলের নিচের থাকে। মেয়ে যে আমার পা উঁচিয়ে হাত বাড়ালে সেগুলো নাগাল পায় তা আমার মনে ছিল না। রান্না শেষ করে ঘরে এসে দেখি সে ওই লাল লিপস্টিক মুখে মেখে লাল হনুমান সেজে বসে আছে। আর ক্রিম ঘাঁটতে ঘাঁটতে আমার মুখের দিকে তাকিয়ে তার চোয়ালে সদ্য ওঠা 4টে দাঁত বের করে বলল, লান্না লান্না। আমার ক্রিম হয়ে গেল তার রান্না। আমার খুব রাগ হলো, কিন্তু সেই রাগ গিলে নিলাম, কারণ ওই সুন্দর মুখখানার দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। বাহিরে বৃষ্টি বেড়েছে, এখনো ফিরেনি সাহেব। ঘড়ির কাঁটা 9টার ঘরে দাঁড়ালো। ঠিক তখন বাজলো কলিং বেল। আমি দরজা খুলতেই দেখলাম হাত ভর্তি বাজার হাতে বৃষ্টিতে একেবারে ভিজে টইটুম্বুর হয়ে দাঁড়িয়ে আছেন আমার সাহেব। মুখখানা গম্ভীর নয়, বরং তাকে খুব প্রসন্ন মনে হলো। আমার হাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে বললেন, ইলিশ এনেছি। আমি অবাক স্বরে বললাম, এত বাজার হঠাৎ? এত প্রশ্ন ভালো লাগে না, খেতে ইচ্ছে হয়েছে এনেছি। ভেজে দেওয়ার কৃপা করলে ভালো হয়। আমি চোখ কুঁচকে বললাম, এই রাতে কে ইলিশ কাটবে? আমি কি অবিবেচক? কেটে এনেছি, ধুয়ে এখন শুধু ভাজতে হবে। কিন্তু কি উপলক্ষে? বললাম না আমার খেতে ইচ্ছে করছে। আমি সাহেবের দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে তার হাতের ব্যাগটা নিলাম। মিনমিন করে বললাম, আপনার না ইলিশের গন্ধ পছন্দ না? বলেই চলে যেতে নিলাম। ঠিক তখনই সাহেব আমার শাড়ির আঁচল টেনে ধরলেন। আমার আঁচলে নিজের ভিজে মাথা মুছতে মুছতে বললেন, এত প্যানর প্যানর ঘ্যানর ঘ্যানর করা কেন? আগে খেতাম না, এখন খাই। আগে তো গ্যাদা মেয়ে মানুষও ভালো লাগতো না, এখন তার সাথে দিব্যি সংসার করে যাচ্ছে। যন্ত্রণা করে করে মাথার পোকা খাচ্ছে। কিছু মানা করলে মুখ ফুলাচ্ছে। ঠুন্না তো মারতে পারছি না। আঁচল ছাড়ুন। ভিজিয়ে দিচ্ছেন তো। আমার শাড়ি বদলাতে হবে। তিনি একেবারে পাত্তা দিলেন না আমাকে। রীতিমতো আমার শাড়ির আঁচল ভিজিয়ে দিয়ে বললেন, বেশ করেছি, শাড়ি কি কম? দিনে 10 বার বদলালেও অভাব হবে না। আচ্ছা, 1 মিনিট, বলে একটা প্যাকেট বের করে আমার খালি হাতে ধরিয়ে বললেন, কৃপা করে বদলে ফেলে আমাকে ধন্য করুন। একটু মাথা কি মুছেছি? মহাভারত অশুদ্ধ করে ফেলেছি যেন। বাজারের ব্যাগ রেখে প্যাকেটটা ফাঁক করে দেখলাম একটা সবুজ রঙা শাড়ি। আমি অবাক হয়ে বললাম, আপনি এত দিল দরিয়া হলেন কেন বলুন তো? খুব করে জানি এই ইলিশ আর শাড়ি আমার জন্য এনেছেন। কাহিনী কি বলুন তো? বাহ বাহ, আমার গ্যাদা দেখছি এখন মাথাও ঘামাতে পারে। কি হয়েছে বলুন তো? সাহেব হাসলেন। এই গুমড়ো মুখ মানুষের হাসিটা কি যে চমৎকার! তার চাহনি যতটা ভয়ঙ্কর, তার হাসি ততটাই মোহনীয়। আমার দিকে এগিয়ে বললেন, এখন থেকে আমাকে স্যার বলে সালাম ঠুকবে। কেন শুনি? আমার প্রমোশন হয়েছে। প্রমোশনের কথাটা শুনতেই আমার মনটা ভালো হয়ে গেল। সাহেব যতটা পরিশ্রম করেন এই প্রমোশনটা তার প্রাপ্য। গত বছর থেকে প্রমোশনটা আটকে ছিল। অফিসের বড় কর্তার শালা প্রমোশন পেল, অথচ আমার সাহেবের প্রমোশন আটকে গেল। সকালবেলা এজন্যই হয়তো মেজাজ খড়খড়ে ছিল। আমি সেই সুযোগে বললাম, তাহলে শাহনওয়াজ সাহেবকে বলি আমাদের পিকনিকটা শুক্রবার হোক। সাহেব আমার গাল টেনে বলল, বুদ্ধি দিন দিন পাকছে দেখি পেয়ারার।
যেই দেখলো আমার মন ভালো, অমনি আবদার। আহ, চলুন না। বিয়ের পর কি আমি আবদার করেছি? আগে আমার ইলিশ মাছ ভেজে খাওয়ানো হোক। আমি অমনি ফড়িং এর মতো লাফাতে লাফাতে ইলিশ মাছ ভাজতে গেলাম। অবশেষে সাহেবের মন গলল। তিনি সম্মতি দিলেন। শুক্রবার দিনটা আমরা গেলাম গাজীপুরের ওই জায়গায়। জায়গাটা আসলে একটা রিসোর্ট। রিসোর্টটা শাহনওয়াজ সাহেবের বন্ধুর। রিসোর্ট হলো জায়গাটা বানানো হয়েছে গ্রামের মতো করে। দোতলা ৩-৪টে ঘর, গাছে ঘেরা সেই ঘরগুলো। এত গাছ, এত মনোরম একটা পরিবেশ যে সেখানে গেলে ফিরতে ইচ্ছে করে না। সেদিন হয়তো মেঘেরাও কৃপা করলো সাহেবের ওপর। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। রোদ নেই একেবারে। একটু পরপর ঠান্ডা বাতাস ছুটছে। সেই পরিবেশে পিকনিক করার মজাই আলাদা। ঘন ঘন পাখির ডাক শুনছি। পাখির ডাক তো শহরের ইট পাথরে ঘরে শুনতে পাওয়াই যায় না। পুকুর আছে বিশাল, তাও ঘাটলা করা পুকুর। আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হলো ওখানেই। মেয়ে আমার ছাড়া পেয়ে দৌড় লাগালো। সাহেব তার পেছনে ছুটলেন। বদ্ধ ঘরে থাকতে থাকতে আমার কৃপাটাও হয়তো হাঁপিয়ে গেছে। তাই খোলা এই পরিবেশে এসে সে মুক্ত বিহঙ্গিনীর মতো ছুটছে। শাহনওয়াজ সাহেব বড্ড সতর্ক। তার স্ত্রীকে তিনি এক মুহূর্ত কাছছাড়া করলেন না। আমি সাহেবকে খোঁচা দিয়ে বললাম, শিখুন শিখুন। আপনার ছোট অথচ কি দায়িত্ব জ্ঞান। আমার দিকে কঠিনভাবে তাকিয়ে সাহেব বললেন, তো এখন মাথায় নিয়ে কি নৃত্য করব? আসুন, আমার মাথায় আসুন। আমার মাথায় এসে তাক ধুমাধুম নাচুন। যন্ত্রণা, রোমান্সের ইনি কি বোঝেন? আমি হাল ছেড়ে দিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরে দেখতে লাগলাম আশপাশটা। আমি গেলাম পুকুরের দিকে, আমার সাথে কৃপাও। ঠিক তখনই ঝুমঝুমিয়ে নেমে এলো বৃষ্টি। শীতল বাড়িধারা গায়ে লাগতে আমার রুহ অব্দি জুড়িয়ে এলো। কি শান্তি! হাত মেলে আমি ভিজতে লাগলাম। আমার পরনে সাহেবের দেওয়া সবুজ শাড়ি। পুকুরের সিঁড়িতে তখন পানি জমেছে। কৃপা সে পানিতে লাফাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে আর বলছে, বিত্তি বিত্তি। আমি দুহাত মেলে ভিজছি। ঠিক তখনই গমগমে স্বর কানে এলো, এই বৃষ্টির মধ্যে ব্যাঙের মতো কোদাকুদি করার কি মানে? বলি, বয়স কি হাঁটুতে নেমে এসেছে? নিজে লাফাচ্ছে, মেয়েকে নিয়ে লাফাচ্ছে। যন্ত্রণা যত সব। বলেই মেয়েকে টেনে ঘাটে নিয়ে তার মাথা মুছিয়ে দিতে শুরু করলেন। আমি কঠিন চোখে তাকালাম সাহেবের দিকে। এত মনোরম একটা পরিবেশ, নিতান্ত পাথর হৃদয়ের মানুষই এমন উক্তি করতে পারে? কোথায় আমার সাথে একটু ভিজবে তা না, মেয়ে আমার ঠান্ডা হয়ে গেছে ভিজে। ফলে তিনি কঠিন চোখে আমার দিকে চাইলেন। তার বাঘের মতো চাহনিকে এখন আমার ভয় লাগে না। তাই নির্লিপ্ত কণ্ঠে বললাম, যার আপনার মতো হুতুমের সাথে বিয়ে হয়েছে তার পক্ষে মানুষ থাকা সম্ভব না। কারণ মানুষের পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আমি না হয় একটু ব্যঙ্গ হলাম। আমার কথা শুনে তিনি রাগী স্বরে বলল, বেশ, জ্বর বাঁধাও গে, আমি সেবা করব না। বলেই মেয়েকে নিয়ে ঘরে চলে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই হুতুম বৃষ্টির মানে বোঝে না। বৃষ্টি মানে ফড়িং এর হুল্লোড়। বৃষ্টি মানে একদলা বিষণ্ণতা। আবার বৃষ্টি মানে নীরব প্রেম, মাখা মাখা আহ্লাদ। আমি শেষ সিঁড়িতে পা ভিজিয়ে বসলাম। পানিটা কি শান্ত লাগছে। বৃষ্টিতে আমার গা ভিজে ঠান্ডা হয়ে গেছে, তবু উঠতে ইচ্ছে হচ্ছে না। ঠিক তখনই আমার মাথায় ছাতা ধরলেন কেউ। আমি না দেখে তার ঘাড়ে মাথা রাখলাম। তিনি রুক্ষ গলায় বললেন, ঠান্ডা লাগবে, লাগুক। আপনি আছেন তো? আর যখন আমি থাকবো না? কোথায় যাবেন? টেকনিক্যালি যেহেতু আমি গ্যাদার থেকে 14 বছর বড়, তাহলে আমার মৃত্যু 14 বছর আগেই হবে। 14 বছর আমি ছাড়া থাকতে হবে। কথাটা শুনতেই আমার বুকে কামড় লাগলো। তার কাঁধ থেকে মাথা তুলে ভেজা চোখে তাকালাম। এত সময় ভেজার কারণে আমার অশ্রু বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে। আমি তার দিকে চাইতেই সাহেব বললেন, কি? খবরদার এই কথা বলবেন না। না বললে কি আমি মরবো না? সবাই কি থাকে পৃথিবীতে সব সময়? তার কথাগুলো আমার কানে গলিত লোহার মতো লাগছিল। আমার বুকটা ভার হয়ে গিয়েছিল। আমি উঠে দাঁড়াতেই তিনি আমার হাত টেনে ধরলেন। বললেন, কি গেদা, রাগ হলো নাকি? আমার গলা ধরে এসেছে। কথা বলতে ইচ্ছে হলো না। সাহেব উঠে দাঁড়ালেন। আমার দিকে ঝুঁকে আমার ঠোঁটে একটা গভীর চুমু আঁকলেন। তার চোখে এক অদ্ভুত মাদকতা দেখলাম। তিনি আমার চোখ মুছিয়ে দিতে দিতে বললেন, গেদাকে এখন বড় হতে হবে, যেন 14 বছর আমি ছাড়া থাকতে পারা যায়। তাই এই পাগলামিগুলো করা যাবে না। আমি এবার শব্দ করে কেঁদে উঠলাম।
নাক টানছে ক্রমাগত। সাহেব আমার গালে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। তার গালের দাড়ির খোঁচা লাগছে আমার গালে। তিনি আমার মুখটা দুহাতে ধরলেন। কিছু সময় দেখলেন আমাকে, তারপর বললেন, গা ঠান্ডা হয়ে গেছে, বুদ্ধিশুদ্ধি হবে না তাই না? আমি একটা শাড়ি নিয়ে এসেছিলাম, কাপড় বদলে সেই শাড়িটা পরলাম। বৃষ্টি থামার নাম নেই। আমরা সেই বৃষ্টিতে রওনা দিলাম। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তায় বিদ্যুৎ নেই সে কারণে হেডলাইটের আলোতে যা একটু দেখা যাচ্ছিল রাস্তা। গাড়ি চালাচ্ছিলেন শাহনওয়াজ সাহেব। সামনে সাহেব বসা, পেছনে আমি, মিষ্টি আপু আর কৃপা। গাড়ি চলছিল খুব সাবধানে, কারণ রাস্তা খারাপ। হঠাৎ একটা প্রাইভেট কার ওভারটেক করে শো করে চলে গেল। প্রাইভেট কারটা আমাদের পাশ কেটে বেরিয়ে গেল এমন ভাবে যেন এই ঝড় বৃষ্টির রাতটা তার ব্যক্তিগত। কাদা ছিটকে এসে উইন্ড সিল্টে পড়ল ছপাত করে। শাহনেওয়াজ সাহেব বিরক্ত হয়ে একবার শুধু বললেন, পাগল নাকি? সাহেব তাকে বললেন, সাবধানে চালান। তারপর শাহনেওয়াজ সাহেব আবার দুই হাতে স্টিয়ারিং শক্ত করে ধরলেন। বৃষ্টি তখন আরো তীব্র বেগ নিয়েছে। ওয়াইপার দুটো পাগলের মতো দুলছে, তবু কাচের ওপারে পৃথিবীটা ঝাপসা। মাঝে মাঝে বিদ্যুতের চমকে কয়েক সেকেন্ডের জন্য রাস্তা দেখা যাচ্ছে। হেডলাইটের আলোর পক্ষে সম্ভব হলো না এই তীব্র বর্ষণে আমাদের পথ দেখানো। রাস্তাটা আরো গিলে খাচ্ছিল অন্ধকার। আমি ঠিক তখনই খেয়াল করলাম, সামনে যে প্রাইভেট কারটা গেল সেটার ব্রেক লাইট হঠাৎ জ্বলে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে গেল একসাথে। গাড়িটার পেছন দিক আচমকা স্লিপ করলো। ভেজা রাস্তায় চাকা নিয়ন্ত্রণ হারিয়ে একে বেঁকে ঘুরে গেল। মনে হলো কেউ যেন খেলনার গাড়িকে আঙুল দিয়ে ঠেলে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেই মিষ্টি আপু চিৎকার করে উঠলেন। শাহনওয়াজ সাহেব সঙ্গে সঙ্গে ব্রেক চাপলেন। চাকার ঘর্ষণে একটা বিকট শব্দ উঠল, কিন্তু আমাদের গাড়িটাও স্লিপ করলো। বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সামনের প্রাইভেট কারটা তখন রাস্তার পাশে থাকা একটা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খেলো। শব্দটা এত জোরে হলো, মনে হলো বজ্রপাত মাটিতে নেমে এসেছে। ঠিক সেই মুহূর্তে শাহনওয়াজ সাহেব গাড়ি ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু ভেজা রাস্তায় স্টিয়ারিং এর কথা শুনল না। গাড়ির পেছন দিকটা কাদায় পিছলে গিয়ে রাস্তার ধারে অর্ধেক নেমে গেল। কৃপা আমার গলা ধরে ভয়ে কাঁপতে লাগলো। সাহেব যেন কিছু একটা আঁচ পেলেন। তিনি পেছন দিকে ঝুঁকে এলেন, তারপর আরেকটা ধাক্কা খেলো আমাদের গাড়িটা। আমার মাথা সজোরে গিয়ে লাগলো সামনের সিটে। কাঁচ ভাঙার শব্দ কানে এলো। এরপর পেলাম ধোঁয়ার গন্ধ। কানের ভেতর এক অদ্ভুত ভো ভো আওয়াজ হচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো পৃথিবী থেমে গেল। শুধু বাইরে তীব্র বৃষ্টি পড়ছিল, অথচ আমাদের গাড়িতে নেমে এসেছে নীরবতা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।